হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা অনেক দিন ধরে রিজনিংয়ের ক্লাস চাইছিলে এবং কয়েকদিন ধরে আমরা জেনারেল সায়েন্স করাচ্ছিলাম, ইনফ্যাক্ট কয়েক মাস ধরে। তো ওই জন্য রিজনিংয়ের ক্লাসটা একটু বন্ধ ছিল, ব্রাত্য হচ্ছিল বলা যায়। তো এবার থেকে তোমাদের রিজনিংয়ের ক্লাস চলবে, ঠিক আছে? জেনারেল সায়েন্সও চলবে, রিজনিংয়ে চলবে। চাইছি যে ম্যাথটাও আনতে চেষ্টা করছি। আসলে কী হয়, একটা ক্লাস করাতে প্রচুর সময় লাগে, ক্লাসটাকে ঠিক করে সাজানো, মেটেরিয়ালগুলোকে নিয়ে আসা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে প্রচুর টাইম লাগে। ঝ্যাট করে দিলাম আর শ্যাট করে তোমরা নিয়ে নিলে, এই ঝ্যাট শ্যাট ব্যাপারটা কিন্তু বড় বড় পরীক্ষার ক্ষেত্রে হয় না, সত্যি কথা বলতে। আরেকটা জিনিস বলি, বিবৃতি সিদ্ধান্তে তোমাদের যেটা করাবো এটা রেলওয়ের ওপর বেস করেই করাবো, কিন্তু বিবৃতি সিদ্ধান্ত অনলি রেলওয়েতে পড়ে না, বিবৃতি সিদ্ধান্ত এসএসসি মানে স্টাফ সিলেকশনে পড়ে। এবং ইনফ্যাক্ট স্টেট লেভেল এক্সামগুলোতেও আজকাল অল্প স্বল্প করে বিবৃতি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, ঠিক আছে? সুতরাং বিবৃতি সিদ্ধান্ত সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রেলের জন্য করাচ্ছি মানে অনলি রেলের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল তা কিন্তু নয়, এটা গেল প্রথম কথা। এবার দেখো, দুটো ওয়ার্ড আমাদের সামনে রয়েছে, একটা হচ্ছে বিবৃতি, একটা হচ্ছে সিদ্ধান্ত। দেখো, বিবৃতি সিদ্ধান্ত যেমন হয় তেমন বিবৃতি যুক্তি হয়, তেমন বিবৃতি প্রতর্ক হয়, তেমন বিবৃতি অ্যাকশন হয়। এই যে বিবৃতি যুক্তি, বিবৃতি প্রতর্ক এবং বিবৃতি এবং অ্যাকশন, মানে ওটাকে বাংলায় বললে বলা হয় বিবৃতি এবং কর্মধারা বা কর্ম, ঠিক আছে? কী অ্যাকশন তুমি নেবে যা বলা আছে তার নিরিখে। তো এই সব কটা জিনিস কিন্তু আলাদা আলাদা। তো আমরা এখানে বিবৃতি এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলবো। বিবৃতি এবং সিদ্ধান্ত অর্থাৎ স্টেটমেন্ট এবং কনক্লুশন। তো মনে রাখবে, বিবৃতি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে বিবৃতি হচ্ছে 100% কারেক্ট। ওই বিবৃতিটা যতটাই বাস্তবিক নাই হোক তাতে কোনো যায় আসবে না। হতে পারে এমন বিবৃতি দেওয়া হলো যেটা বাস্তবের সঙ্গে কানেক্টেড নয়, তথাপি ওটা কারেক্টই ধরে নেব। হতে পারে বাস্তবে তার ঠিক উল্টোটা হয়, তথাপি আমরা ওটাকে কারেক্ট ধরবো। অর্থাৎ বিবৃতি ঠিক না ভুল সেটা কিন্তু আমাদের জাস্টিফিকেশনের মধ্যে পড়বে না বিবৃতি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে। বিবৃতি অলওয়েজ ঠিক হবে, ঠিক আছে? ইন রিয়েলিটি সেটা ভুল হলেও আমরা বিবৃতিকে ঠিক বলেই ধরে নেব। এটা গেল প্রথম কথা। তবে নর্মালি কি হয়, বিবৃতি নর্মালি রিজনেবল সেট অফ ওয়ার্ডস হয়। অর্থাৎ বিবৃতি একটা বা দুটো লাইনে বিবৃতিকে রিপ্রেজেন্ট করানো হয় এবং সেই যে ওয়ার্ডগুলো বা যা মতামত প্রকাশ করা হয় বিবৃতিতে, সেগুলো রিজন দিয়েই প্রকাশ করা হয়। এবার কি হয়, বিবৃতির নিরিখে সিদ্ধান্ত বিভিন্ন টাইপের হয়। এক প্রকারের সিদ্ধান্ত হয় যেটা ডিরেক্ট সিদ্ধান্ত বলি আমরা, অর্থাৎ বিবৃতি থেকে ডাইরেক্ট সেটাকে নেওয়া যেতে পারে। আর এক প্রকারের সিদ্ধান্ত হয় যেটা বিবৃতিতে ডাইরেক্ট দেওয়া হয় না, সেটাকে ইনফার করতে হয়। অর্থাৎ বিবৃতিকে ভালো করে বুঝতে হয়, বুঝে তার ভেতর থেকে সেটাকে টেনে বার করতে হয়। অর্থাৎ বিবৃতির যে সেন্ট্রাল আইডিয়া বা মূল আইডিয়া থাকে, সেখান থেকে আমরা টেনে ওটাকে বার করি এবং অনেকটাই নিজেদের জেনারেল নলেজ এবং জেনারেল সেন্স বা কমন সেন্সকে সেখানে কাজ লাগাতে হয়। আগে কি হতো, আগে বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত দেওয়া হতো যেটা অনলি বিবৃতি থেকে বেরোবে, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে সেটাকে বের করতে হবে না। বর্তমানে বিবৃতি সিদ্ধান্তের ধরনটা চেঞ্জ হয়েছে। বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্ত দুটো টাইপের হয়ে গেছে, যেমনটা বললাম, ডিরেক্ট এবং ইনফার, অর্থাৎ যেটা বিবৃতি থেকে বাইরে বার করতে হয়। এবং এক্ষেত্রে ওটা ডিরেক্ট দেওয়া থাকে না, ইনডিরেক্টলি দেওয়া থাকে, তোমাকে নিজে থেকে ওটাকে বার করে আনতে হয় এবং সেটা যদি সিদ্ধান্তে থাকে তবে সেই সিদ্ধান্ত কারেক্ট হয়ে যায়। দেখো, এই কথাগুলো বলছি, এতে হয়তো বোঝা যাচ্ছে না বিবৃতি সিদ্ধান্ত কী। চলো একটা কাজ করি, এক্সাম্পল নিয়ে নিই, বেটার বুঝতে পারবে। চলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের প্রশ্ন সিরিজের 12 দাগ তুলে এনে সামনে এনেছি যাতে তোমাদের বোঝাতে পারি ব্যাপারটা। তো বলছে, সরকার এনসিইআরটি ক্যারিকুলামের 50% সিলেবাস কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিইআরটি হচ্ছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে, সেই রকমই একটা বোর্ড হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেরকমই হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটি কথাটা আমিও খুব বলি, এনসিইআরটি 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 বই থেকেই তোমাদের প্রশ্ন পড়ে এসব বলি, ঠিক আছে? এনসিইআরটি একটা বোর্ডের নাম, ন্যাশনাল কাউন্সিল, এই যে ফার্স্ট দুটো আছে না, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, ঠিক আছে? যাই হোক, চলো। তো সরকার এনসিইআরটি ক্যারিকুলামের 50% সিলেবাস কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? অর্থাৎ এনসিইআরটি যে সিলেবাস আছে তার 50% সিলেবাস কিন্তু কাটছাঁট করবে। এবার দেখো, করার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? মানে ভেবেছে যে করবে। আর কে করবে? সরকার করবে। কোন বোর্ডে করবে? এনসিইআরটি, অন্য কোনো বোর্ডের নয় কিন্তু। কত পার্সেন্ট সিলেবাস? 50% সিলেবাস। এবার বলছে, সরকার সম্ভবত এমন একটি এক্সপার্ট কমিটি গঠন করবে যারা গুণমান বজায় রেখে কাজটা করতে পারবে। এটা কিন্তু রাইট হবে, কারণ দেখো, গভর্নমেন্ট যখন এত বড় কোনো সিদ্ধান্ত নেয় যে সে করবে, তখন তার জন্য একটা এক্সপার্ট কমিটিও সে গঠন করে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এটা হয়। এটা একটা জেনারেল থিসিস বলছে যে গভর্নমেন্ট যখন কোনো জিনিস করে, এরকম ধরনের কোনো জিনিস করে, তখন সে কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করে। এবার দেখো, এই যে এক্সপার্ট কমিটি গঠন করবে, এই কথাটা কিন্তু এখানে ডিরেক্টলি দেওয়া ছিল না। এটা তুমি তোমার কমন সেন্স দিয়ে বুঝলে এবং বুঝে তুমি বললে হ্যাঁ এটা হয় এবং এটা আমাদের অ্যান্সার হবে। এবং রেলও কিন্তু এটাকে কারেক্টই করেছে। এবার রেল কারেক্ট করেছে বলে আমি কারেক্ট করছি তা কিন্তু নয়, ভালো করে বুঝবে। রেল এটাকে সঠিক বলেছে বলে আমি সেটাকে সঠিক বলছি তা কিন্তু নয়। এই রকম ধরনের বিবৃতি সিদ্ধান্ত তোমরা পাবে। এখন এই ধরনের বিবৃতি সিদ্ধান্ত খুব দেওয়া হয়, ব্যাংকেও এই ধরনের বিবৃতি সিদ্ধান্ত ভীষণ দেওয়া হয়, যে ডিরেক্ট বিবৃতিতে থাকে না, কিন্তু নর্মালি এটা করলে ওটা হয়,
এই রকম মানে খুব ডিরেক্ট সম্পর্কযুক্ত সিদ্ধান্ত যদি হয় বিবৃতির সাথে, তখন সেটাকে কিন্তু কারেক্ট বলা হয়। এক্সপার্ট কমিটির কথা এখানে বলা নেই, কিন্তু গভর্নমেন্ট যখন এটা করে তখন গভর্নমেন্ট এটা করে, এটার সাথে এটা ডাইরেক্ট রিলেশন আছে। এবার দেখো সরকার এখানে কিন্তু আবার বলেনি যে এক্সপার্ট কমিটি গঠন করবেই করবে, এখানে বলেছে সম্ভবত এমন একটা এক্সপার্ট কমিটি গঠন করবে যারা গুণমান বজায় রেখে চলতে পারে। হ্যাঁ, পসিবিলিটি ডেফিনেটলি আছে, হায়ার পসিবিলিটি আছে, সেই জন্য এটা কারেক্ট হবে। নেক্সট বলছে সিলেবাসের কাটছাট এমনভাবে করা উচিত যাতে সকল ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করতে পারে। একদমই নয়। দেখো সিলেবাসের কাটছাট এমনভাবে করা উচিত বলেছে এখানে, অর্থাৎ কী করা উচিত তা নিয়ে এখানে কিছু বলছেই না। দ্বিতীয় কথা, সিলেবাসের কাটছাট এমনভাবে করা উচিত যাতে সকল ছাত্রছাত্রী পাশ করতে পারে, এটা কিন্তু নয়। সিলেবাসের কাটছাট করার পরেও এমন প্রশ্ন করা যেতে পারে যেটা খুব টাফ হবে এবং বেশিরভাগ পরীক্ষার্থীর পক্ষে সেটা কিন্তু অসম্ভবের পর্যায়ে পড়ে যাবে, মানে টাফ হয়ে যাবে প্রশ্নপত্রটা। অর্থাৎ সিলেবাস ছোটো মানেই যে প্রশ্নপত্র সহজ হবে এমন ভাবনাটাই ভুল, এবং এটা হয়ও না। নর্মালি কী হয়, যখন যেমন এই সময় কোভিড-19 সময় কী হয়, স্কুলে ক্লাস কম, ফলে স্কুলে যেহেতু পড়ানো যাচ্ছে না, ফলে বার্ডেন কমানোর জন্য ছাত্রছাত্রীদের কী করা হয়, সিলেবাসটাকে ছোটো করে আনা হয়, যাতে যা পড়ানো হচ্ছে তার উপর যাতে প্রশ্ন দেওয়া যায়, যতটুকু পড়ানো হচ্ছে সেটা যাতে ভালো করে পড়ানো যায়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো করার জন্য অনেক সময় সিলেবাসকে কাটছাট করা হয়, পাস করানোর জন্য নয়। এটা হচ্ছে বেসিক এবং জেনারেল থিসিস। এবার এখানে এই যে এটা লেখা আছে, এটা কিন্তু এখানে কোথাও প্রকাশিতও হচ্ছে না, ঠিক আছে? যেহেতু প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ এর সঙ্গে ডাইরেক্ট রিলেশন নেই, সেহেতু এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এখান থেকে কী বুঝলে, যে ডাইরেক্ট অনেক সময় দেওয়া থাকে না বিবৃতিতে, অথচ সিদ্ধান্তে সেটা আছে। বিশেষ করে সরকারের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত খুব কারেক্ট হয়। মনে রাখবে, সরকার দিয়ে কোনো কিছু বললে এই ধরনের সিদ্ধান্ত অনেক সময় কী হয়, কারেক্ট হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছি বা তোমাদের। চলো আমরা নেক্সট পরের যে প্রশ্ন আছে তাতে যাবো, আর একটা নেব, নিয়ে তোমাদের বোঝাবো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা 14 দাগ আমাদের আজকে সিরিজের, তো 14 দাগ থেকে তুলে এনে তোমাদের সামনে এনেছি জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য। দেখো, সকালবেলার ব্যায়াম আমাদের পক্ষে ভালো, এখানে তাই বলা আছে যে সকালবেলা ব্যায়াম করা ভালো, ঠিক আছে? তো মানুষই ব্যায়াম করে, আর ব্যায়ামের ক্ষেত্রে আমরা জানি জেনারেল যে থিওরি আছে সেটা অনুযায়ী আমরা কি জানি, যে ব্যায়াম করলে হরমোন অ্যাক্টিভেট হয়, এবং হরমোন অ্যাক্টিভেট হওয়ার কারণে আমাদের যে সিগন্যাল, শরীরের বিভিন্ন কাজের জন্য সিগন্যাল কে দেয়, হরমোনগুলি সিগন্যাল হয়, তো সেটা আরও বেটার কাজ করে, ঠিক আছে? তো প্রথম যে সিদ্ধান্ত বলছে সেটা আমাদের কারেক্ট। এবার তোমরা বলবে স্যার উপরে তো হরমোনাল অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বলা নেই, বলা আছে সকালবেলা ব্যায়াম করা ভালো। তুমি বলো সকালবেলা ব্যায়াম করা ভালো এই কথাটা কেন বলা হচ্ছে? যদি ব্যায়াম আমাদের শরীরের কোনো কাজই না লাগে, তাহলে ব্যায়াম করা ভালো এই কথাটা বলবোটাই বা কেন, ঠিক আছে? তো তুমি মনে রাখবে, তোমার শরীরে যা যা অ্যাক্টিভেট হয় সেটা কিন্তু টোটালি হরমোন হিসেবেই অ্যাক্টিভেট হয়, হরমোন সিগন্যাল দেয় বলেই তোমার শরীরের প্রত্যেকটা কাজ হয়। তো প্রথম যে সিদ্ধান্ত সেটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে সিদ্ধান্তটা রয়েছে না, এটা দুটো বিষয়ের ওপর নির্ভর করে হচ্ছে। এক হচ্ছে এখানে ডাইরেক্ট কিছু কথা বলা আছে, আর কিছু কথা তুমি তোমার কমন সেন্সের উপর বেস করে এটাকে কারেক্ট করছো। তুমি এটা জানছো যে জেনারেল থিওরি বলছে ব্যায়াম আমাদের শরীরের হরমোনগুলোকে অ্যাক্টিভেট করে, যেটা আমাদের শরীরের বিভিন্ন কাজ করায়, এবং তার ফলে আমাদের শরীর অনেক তরতাজা হয়, সেই জন্যই সকালবেলা ব্যায়াম করা ভালো। এটা নর্মাল জেনারেল থিওরি। আর সকালবেলা যে ব্যায়াম করা ভালো সেটা আবার এখানে লেখা আছে। এবার দেখো, যদি এখানে থাকতো যে শরীরের গঠনের জন্য গুরুত্বপূর্ণ হরমোনগুলিকে বিকেলবেলার ব্যায়াম অ্যাক্টিভেট করে, সাপোজ ধরো এই জায়গায় সকালবেলার জায়গায় বিকেলবেলা থাকতো, তখন কিন্তু আমরা কেটে দিতাম। এবার তোমরা বলবে স্যার আপনি তো বললেন যে ব্যায়াম অ্যাক্টিভেট করে হরমোনগুলোকে, আপনি বলছেন তাহলে বিকেলবেলার ব্যায়াম অ্যাক্টিভেট করলে এটা ভুল হবে কেন? তার কারণ হচ্ছে এখানে বিকেলবেলা সম্পর্কে কোনো কথা বলা নেই। ভালো করে বুঝবে, বিবৃতিতে যা বলা আছে তার ডাইরেক্ট অংশ হচ্ছে এইটুকু, এটার সঙ্গে ম্যাচ করছে, ওকে, তাহলে আমি সিদ্ধান্তটা আরেকবার কী করে দেখবো, আরেকবার আমি একটু অ্যানালাইজ করে দেখবো। তো অ্যানালাইজ করে দেখলাম আমার কমন সেন্স বলছে এটা সঠিক, তার মানে এটা সঠিক হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো, ফাঁকা আছে এমন যে কোনো সময় ব্যায়াম করা বুদ্ধিমানের কাজ, ফাঁকা আছে এমন যে কোনো সময় ব্যায়াম করা আদৌ বুদ্ধিমানের কাজ কি না সেটা আমি এখান থেকে বুঝতে পারছি না, সেই জন্য এটা আমার কেটে গেল। যেমন নর্মাল বা জেনারেল থিওরিও বলে খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্যায়াম করা উচিত নয়, তাতে শরীরে হিতে বিপরীত হতে পারে, ঠিক আছে? সেই জন্য যখন তখন ব্যায়াম করা উচিত কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন এমনিতেই আছে। তাছাড়াও আমরা যদি এখানে বিবৃতি দেখি, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু বিবৃতি থেকে প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটা কেটে গেল, ঠিক আছে? চলো এবার যে প্রশ্ন উত্তর আছে সেটা আমরা ট্রাই করবো। তো আশা করি বুঝতে পেরেছো যে দুটোর মাধ্যমে যে বেসিক থিওরিটা কী। চলো, আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 2/11/2018 পড়েছে শিফট 3-তে, অর্থাৎ পরীক্ষারই প্রশ্নপত্র কিন্তু। মৃণাল তার মাকে বলছে স্যুপটি খুবই সুস্বাদু। সিদ্ধান্ত বলছে মৃণালের মা স্যুপ বানিয়েছিল, মৃণাল স্যুপ পছন্দ করে। দেখো, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে মৃণাল স্যুপ পছন্দ করে না, পছন্দ করেছিল। দেখো, স্যুপটি খুবই সুস্বাদু বলছে মানে মৃণাল ডেফিনেটলি স্যুপটা পছন্দ করেছিল, সে এটা তো আমাদের কারেক্টই হচ্ছে। কিন্তু প্রথমটা কি আমাদের কারেক্ট?
মৃণাল তার মাকে বলছে স্যুপটি খুবই সুস্বাদু। স্যুপটা যে কেউ বানাতে পারে, কিন্তু মৃণাল কথাটা হয়তো সেই মুহূর্তে তার মাকেই বলছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই প্রথম যে বিবৃতি সেটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে না, কারণ এখানে কোথাও বলা নেই যে স্যুপটা তার মাই বানিয়েছিল। আর একটা কথা বলি, এখানে মৃণাল বানানটা দুবার দুরকম আছে, বাট তোমরা এটাকে কিছু মাইন্ড করো না, এটা মৃণালই হবে, ময়েরই দন্তমায়কার ল। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? সেকেন্ড বিবৃতি আমাদের সঠিক হবে। এখানে নিচে প্রচুর অপশান ছিল, যেখানে লেখা ছিল কেবলমাত্র বিবৃতি এক ঠিক, কেবলমাত্র দ্বিতীয় বিবৃতিটা সঠিক, দুটো বিবৃতিই সঠিক, কোনোটাই সঠিক না, এরকম অপশান ছিল। কিন্তু আমি আর অপশানগুলোকে তোমাদের বারবার লিখতে হবে বলে লিখিনি, মানে আমাদের টিম লেখেনি। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সেকেন্ড বিবৃতিটা আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে, প্রথমটা আমাদের কিন্তু রং হচ্ছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, তার এগেনস্টে একটা সিদ্ধান্ত দেওয়া রয়েছে। বাক্সটির মধ্যে গহনা আছে, বাক্সটির মধ্যে সোনা আছে। সিদ্ধান্ত বলছে বাক্সটির মধ্যে একটি হীরের নেকলেস এবং একটি আংটি আছে। কোনটা হবে তোমাদের? নিজে একবার ট্রাই করো। দেখো একটা ছোটো কী পয়েন্ট বলে দিই। এখানে বলেছে বাক্সটির মধ্যে গহনা আছে, তো প্রথম বিবৃতিটা দিয়ে যদি আমরা এটাকে ব্যক্ত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গহনা তো অনেক ধাতুর হতে পারে, সোনার হতে পারে, হীরের হতে পারে, ঠিক আছে, রূপোর হতে পারে, যে কোনো ধাতুর তৈরি গহনা ওখানে থাকতে পারে। ঠিক আছে, এমনকি প্লাস্টিকের তৈরি গহনাও থাকতে পারে। নেক্সট যেটা বিবৃতি তাতে বলেছে বাক্সের মধ্যে সোনা আছে। দেখো এখানে বলেনি বাক্সের মধ্যে কেবলমাত্র সোনা আছে, এই জায়গায় কিন্তু কেবলমাত্র সোনা আছে কথাটা বলা নেই, বলা আছে বাক্সের মধ্যে সোনা আছে। এমনটা নয় যে বাক্সের মধ্যে সোনাই অনলি আছে, অন্য কিছু নেই, তা কিন্তু বলা নেই। ঠিক আছে, এইবার এখানে দেখো বলা হয়েছে বাক্সটির মধ্যে একটি হীরের নেকলেস এবং একটি আংটি আছে। তুমি দেখতে পাচ্ছ হীরের নেকলেস থাকতেও পারে, নাও পারে, আংটিটা সোনার হতেও পারে, নাও পারে, আবার আংটি থাকতেও পারে, নাও পারে, কারণ গহনা আছে বলেছে, তো আংটি নেকলেস এগুলো তো গহনার মধ্যেই পড়ে। এবার এখানে বলছে সিদ্ধান্ত অবশ্যই সম্পূর্ণ অসত্য, তা কিন্তু নয়। সিদ্ধান্ত টোটালি অসত্য কিন্তু নয়। কেন অসত্য নয়? কারণ বাক্সের মধ্যে গহনা আছে, তার মানে আংটি থাকতে পারে, নেকলেস থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। দ্বিতীয় কথা, বাক্সের মধ্যে সোনা আছে, কিন্তু বাক্সের মধ্যে সোনা ছাড়া যে আর কিছু নেই তা কিন্তু বলা নেই। সুতরাং অন্য ধাতুর তৈরি, মানে হিরে, রূপো, অন্য কিছুর তৈরিও কিন্তু থাকতে পারে। সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে বিবৃতি দুটো আছে, মানে বিবৃতির এগেনস্টে যে সিদ্ধান্ত আছে, সেটা সত্যিও হতে পারে, সেটা মিথ্যাও হতে পারে। ঠিক আছে, তাহলে কোনটায় আছে দেখো, সেইটা আমাদের অপশানে দাঁড়াবে। তো 2 নম্বরটা আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে, এখানে সত্য বা মিথ্যা দুটোই হতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে যে শুধুই হয়তো সোনা আছে, আবার এমনও হতে পারে যে সোনা ছাড়া অন্য নেকলেসও আছে এখানে। ঠিক আছে, মানে অন্য ধাতুর তৈরি গহনা আছে এখানে, সেটাও হতে পারে। সেই জন্য আমাদের কী হবে, এইটা আমাদের কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, চকচক করলেই সব কিছু সোনা হয় না। ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত বলছে বাইরে থেকে সব কিছু যা ভালো মনে হয় তা ভিতর থেকে ভালো নাও হতে পারে। নেক্সট বলছে কোনো বস্তুর বা ব্যক্তির বাহ্যিক নকল ব্যবহার দেখে তার ভিতরে সত্য জানা সম্ভব নয়। দেখো এই যে চকচক করলেই সেটা সোনা হয় না, এটা তোমাদের একটা প্রবাদ। ঠিক আছে, এটা একটা প্রবাদ, এর অ্যাকচুয়াল মিনিং যেটা বেরোয় সেটা তোমাকে এখান থেকে বার করতে হবে। এখানে যে কেবলমাত্র সোনার কথাই বলা হচ্ছে তা কিন্তু নয়। বিবৃতিতে তোমাদের যেটা বলা আছে তার ভেতরে একটা অন্তর্নিহিত মিনিং থাকে, যদি সেই মিনিংটা সিদ্ধান্তে ফুটে বেরোয় তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু কারেক্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে বাইরে থেকে সব কিছু যা ভালো মনে হয় তা ভিতর থেকে ভালো নাও হতে পারে। ডেফিনেটলি সেটাই বলা হচ্ছে। দেখো বাইরে থেকে চকচক করছে, কিন্তু সেটা যে সোনা তেমনটা নাও হতে পারে। ঠিক আছে, সো এটা আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট বলছে কোনো ব্যক্তির বা বস্তুর বাহ্যিক নকল ব্যবহার দেখে তার ভিতরে সত্য জানা সম্ভব নয়, এটাও কিন্তু আমাদের কারেক্ট, দুটোই আমাদের কারেক্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে? বোথ, এখানে কনক্লুশন উইল বি কারেক্ট। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে নয়না সুনিতাকে দেখলো এবং তার সৌন্দর্যের প্রশংসা করলো। সিদ্ধান্ত বলছে সুনিতা নয়নার থেকে বেশি সুন্দর, সুনিতার পোশাক পরিচ্ছদ নয়নাকে মুগ্ধ করেছিল। দেখো এখানে দেখতে পাচ্ছ যে নয়না সুনিতাকে দেখছে এবং তার সৌন্দর্যের প্রশংসা করছে। এবার বলো সৌন্দর্য কি পোশাক পরিচ্ছদের উপর নির্ভর করে? না, এমনটা হতেই পারে যে সুনিতা দেখতে সত্যি সুন্দর, শুধুমাত্র মেকআপ এবং ড্রেসিং এই দুটো ছাড়াও সুনিতা আদপে জন্মগতভাবেই দেখতে সুন্দর। সুতরাং সুনিতার পোশাক পরিচ্ছদই যেন কেবলমাত্র নয়নাকে মুগ্ধ করেছিল তা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, নেক্সট বলছে সুনিতা নয়নার থেকে বেশি সুন্দর। দেখো এখানে কেউ কারোর সঙ্গে কম্পেয়ার করা হয়নি যে কে কার থেকে বেশি সুন্দর, জাস্ট বলা হয়েছে একজন অপরজনকে দেখছে এবং তার সৌন্দর্যের প্রশংসা করছে। সুতরাং কে কার থেকে বেশি সুন্দর সেটা এখানে বোঝা যাচ্ছে না।
অর্থাৎ বিবৃতি থেকে বেরিয়ে আসছে না। তো যা বিবৃতি থেকে বেরিয়ে আসবে না সেটাকে আমরা কি বলবো, অসত্য বলে ধরে নেবো, ইনকারেক্ট বলে ধরে নেবো, সেই জায়গায় দুটোই কেটে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বিবৃতিতে বলছে সকল জীবজন্তুর মধ্যে বানর হলো সবথেকে মজাদার কারণ তারা মানুষের ব্যবহারকে নকল করতে পারে। এই কথাটা জেড বলছে, কাকে বলছে, একে বলছে। ঠিক আছে, সিদ্ধান্ত বলছে জেড বানরের ব্যবহারে মজা পেয়েছিল। সিদ্ধান্ত 2 বলছে এ বানরদের পছন্দ করে। দেখো এই বিবৃতিতে কোথাও এ কী পছন্দ করে তা নিয়ে কিছু বলা নেই, সুতরাং এটা কেটে গেল। নেক্সট হচ্ছে জেড বানরদের ব্যবহারে মজা পেয়েছিল। তুমি দেখতেই পাচ্ছ এখানে জেড বানরের ব্যবহারকে মানে রিগার্ডিংয়ে কিছু বলছে এবং এটাও বলছে যে বাঁদর হচ্ছে মজাদার বা বানর হচ্ছে মজাদার। তুমি দেখতেই পাচ্ছ ডেফিনেটলি এটা আমাদের কারেক্ট হচ্ছে, কারণ সে মজা পেয়েছিল বলেই তো বানরদেরকে মজাদার বলছে। ঠিক আছে, ফানি বলছে। সো এটা আমাদের কারেক্ট, এটা আমাদের রং হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা বলবো সিদ্ধান্ত 1 হচ্ছে আমাদের কারেক্ট। প্রথম দিকে রেলওয়ে গ্রুপ ডিতে যে সমস্ত কোশ্চেন্সগুলো পড়েছে বিবৃতি সিদ্ধান্তের উপর, সেগুলো একটু ইজি। আমরা আস্তে আস্তে পেছন দিকে যাব, দেখবে টাপ টাপ তোমরা পেতে আরম্ভ করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরেরটা, বিবৃতিতে বলছে যে একটি পরীক্ষায় পাওয়া গেছে যে যারা সপ্তাহে 5 দিন ব্যায়াম করেন তারা জীবনের গতানুগতিক ধারা থেকে হওয়া রোগে কম ভোগেন। অর্থাৎ যে লাইফস্টাইল ডিজিজগুলো থাকে, যেমন ধূমপান করা, অতিরিক্ত চা সেবন করা, তারপরে বিভিন্ন রকম যে ডিজিজগুলো হয় না আমাদের, যেমন সুগার, তারপরে প্রেশার বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, হার্টের যে বিভিন্ন ডিজিজ হয়, মাইগ্রেন হয়, চোখের সমস্যা হয়, এগুলো বেশিরভাগ কিন্তু আমরা যে গতানুগতিক জীবনযাপন করি সেই জীবনযাপনের যে ধারা, অর্থাৎ যে জীবনযাপন পদ্ধতিকে আমরা চুজ করি তার উপর বেস করেই হয়। ঠিক আছে, আমরা চা খাচ্ছি এবং তার সঙ্গে আলাদা আলাদা চিনি খাচ্ছি, তার ফলে আমাদের দেহে সুগারের লেভেল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা মেন রিজন। অনেকে চা খায়, দুধ চা খেতে পছন্দ করে। ঠিক আছে, এবং সেটা অত্যন্ত পরিমাণে গ্যাসের কারণ হয়। তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। যাই হোক, আমি তোমাদের বিবৃতিটাকে জাস্ট এক্সপ্লেন করে দিলাম যে কী বলতে চাইছে এখানে। তো বলছে যে এই যে জীবনের গতানুগতিক ধারা থেকে হওয়া যে রোগগুলো আছে, যেমন প্রেশার, সুগার ইত্যাদিতে, ডায়াবেটিস যেগুলো হয়, তো সেই ধরনের রোগগুলো থেকে বাঁচার জন্য কিন্তু সপ্তাহে 5 দিন ব্যায়াম করলে সেটা কমে যায়। মানে যারা এটা করেন তারা এই সমস্ত রোগে কম ভোগেন, এমনটা বলেনি কিন্তু যে যারা 5 দিন ব্যায়াম করেন তাদের এসব রোগ হয় না, বলা হয়েছে কম ভোগেন। ঠিক আছে, তো সিদ্ধান্ত বলছে সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ। তুমি দেখতেই পাচ্ছ সরাসরি বিবৃতি যা বলছে তাকে একটু ঘুরিয়ে সিদ্ধান্ত আমাদের বলে দিচ্ছে, সুতরাং এটা ডেফিনেটলি কারেক্ট। ঠিক আছে, নেক্সট বলছে যে সপ্তাহে 6 দিন ব্যায়াম করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। দেখো এখানে বলা হয়েছে 5 দিন ব্যায়াম করেন যারা, তারা জীবনের গতানুগতিক ধারা থেকে হওয়া রোগে কম ভোগেন। ঠিক আছে, তো 6 দিন ব্যায়াম করলে যে তারা রোগগ্রস্ত হবেন তা কিন্তু বলা হয়নি, সুতরাং এটা ডেফিনেটলি কেটে যাচ্ছে। ওকে, এগুলো একটু ইজিই আছে আমি বলবো প্রথম দিক। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন আবার দেখো আমাদের মৃণাল চলে এসছে। মৃণালের এক বন্ধু বলছে, অর্থাৎ মৃণালের বন্ধু বলছে, কিন্তু মৃণাল তার বন্ধুকে বলছে তা নয় কিন্তু, চিড়িয়াখানাতে আমি এবং মৃণাল যে সময়টা কাটিয়েছি সেটা দারুণ। তো মৃণাল, এখানে আবার মৃণাল হবে। মৃণাল চিড়িয়াখানায় গিয়েছিল। দেখো আমি এবং মৃণাল যে সময়টা কাটিয়েছি চিড়িয়াখানাতে, তার মানে ডেফিনেটলি মৃণাল এবং ওই বন্ধু চিড়িয়াখানায় গেছিলো। নেক্সট হচ্ছে মৃণালের বন্ধু একজন জুওলজিস্ট। দেখো মৃণালের বন্ধু জুওলজিস্ট কিনা সেটা নিয়ে বলা নেই। যে চিড়িয়াখানায় যায় সে যে জুওলজিস্টই হবে তা নাও হতে পারে, দর্শকই হয় সাধারণত। ঠিক আছে, সুতরাং আমাদের অপশান 1 অর্থাৎ সিদ্ধান্ত 1 এখানে কারেক্ট, সিদ্ধান্ত 2 আমাদের রং হয়ে যাচ্ছে। তোমাদের যাদের মনে হচ্ছে আমি একটু স্পিডে বলছি তারা ভিডিওটাকে পজ করো, ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখো। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন দেখো, গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক হতে হবে। ঠিক আছে, তো এর সিদ্ধান্ত বলছে অলস ব্যক্তি গাড়ি চালায় না। দেখো এই জায়গায় কি অলসতা নিয়ে কোনো কথা বলা আছে? নেই, এটা আমাদের কেটে গেল। নেক্সট বলছে সতর্ক হওয়ার মাধ্যমে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। অবশ্যই দেখতেই পাচ্ছ গাড়ি চালানোর সময় সতর্ক হতে বলছে। তো গাড়ি চালানোর সময় সতর্ক কেন হতে বলছে? যাতে দুর্ঘটনা এড়াতে পারি, এটাই আমাদের কারণ। তো ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। অর্থাৎ সিদ্ধান্ত নম্বর 2 আমাদের এখানে কারেক্ট। এবার অনেকে বলবে স্যার আপনি যে বললেন বিবৃতিতে যা আছে তা যদি সিদ্ধান্তে না থাকে তো সেটা কেটে যাবে, এখানে দুর্ঘটনা শব্দটা কোথায় বলা আছে? দেখো বিবৃতিতে ডিরেক্টলি অনেক কিছু বলা থাকে না, বিবৃতির মিনিং দিয়ে বিবৃতি অনেক কিছু বুঝিয়ে দেয়। তো সেই মিনিংটা যদি তোমাদের সিদ্ধান্তে প্রকাশিত হয় তাহলে সেটাও কারেক্ট। ওকে, এই শর্তে আমরা বলতে পারি সিদ্ধান্ত 2 আমাদের এখানে কারেক্ট হচ্ছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, আমার বাড়ির প্রতিবেশী মিস্টার এক্স, উনি কী বলছেন? উনি বলছেন যে সকালবেলাতে ভালো চিন্তা নাকি ওনার মাথায় আসে। ঠিক আছে, তো এই বিবৃতির উপর বেস করে সিদ্ধান্ত দেওয়া রয়েছে মিস্টার এক্স সকালবেলাতেই চিন্তা মাথায় আসে। দেখো মিস্টার এক্সের যে সকালবেলাতেই চিন্তা মাথায় আসে তা বলা নেই, কিন্তু হতে পারে সারাদিন উনি চিন্তা করেন,
কিন্তু সকালবেলাতে ওনার ভালো চিন্তা মাথায় আসে। তো এখানে চিন্তা বলেছে, ওখানে ভালো চিন্তা বলেছে, এই অনুযায়ী এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে মিস্টার এক্সের সন্ধেবেলাতে চিন্তা মাথায় আসে না, এটাও কেটে গেল। ওপরে বলা আছে সকালবেলাতে ভালো চিন্তাগুলো মাথায় আসে। ঠিক আছে, গুড যে আইডিয়াসগুলো আছে সেগুলো তার সকালবেলাতে মাথায় আসে। ঠিক আছে, কিন্তু এমন নয় যে সারাদিন বা দিনের অন্য কোনো ভাগে তার চিন্তাই হয় না, এমনটা নয়। তো এখানে অ্যান্সার আমাদের কী হবে, সিদ্ধান্ত দুটোই আমাদের ইনকারেক্ট হচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখবে এই ধরনের যে বিবৃতি সিদ্ধান্তগুলো তোমাদের কী করে, যখন এখন হয়তো ইজি মনে হবে, আমি জানি, কারণ এখন তো নিজের বাড়িতে বসে আছো, নিজের বাড়ির ঘরে বসে আছো, হয়তো চা খেতে খেতে ভিডিওটা দেখছো, এমনটাও হতে পারে, কেউ হয়তো শুয়েই আছো ভিডিওটা দেখছো, অর্থাৎ তুমি তোমার কমফোর্ট জোনে আছো। যখন তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার প্রেশার, পরীক্ষার এক্সাম প্রেশার, জার্নির প্রেশার, ঘাম গড়াচ্ছে, এত সব কিছু সহ্য করে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ঢুকতে হবে। এবং হতে পারে হয়তো ভেরিফিকেশানের জন্য, কারণ এখন প্রচুর পরিমাণ ভেরিফিকেশান হয়, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। তো এই প্রেশারগুলো সহ্য করার পর যখন তুমি এই প্রশ্নটা সামনে পাবে, তখন জানা প্রশ্ন ভুল করে আসে। ওই জন্য এই প্রশ্নগুলোকে খুব ইজিভাবে নিও না, ইজি কিন্তু তুমি নিও না ইজিভাবে, তুমি একটু চিন্তা করো, মাথায় সেটাকে নাও, তারপরেই অ্যান্সারটা দাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একজন ছোট বালক জানালো, একটি ছোট বাচ্চা আছে, সে জানাচ্ছে, কি জানাচ্ছে, সব মিষ্টির মধ্যে লাড্ডু আমার সব থেকে প্রিয়। আহা হা হা, লাড্ডু, সব মিষ্টির মধ্যে কি লাড্ডু আমার সব থেকে প্রিয়। এখন আর ভালো লাড্ডু পাওয়া যায় না। ঠিক আছে, এখন এই রাম ওই রাম তাই রাম, বা এই সেন ওই সেন তাই সেন, যে কারুরই লাড্ডু তুমি বলো না কেন, সব লাড্ডুতেই রং মেশানো থাকে, এবং সঠিক লাড্ডু সত্যি কথা বলতে পাওয়া যায় না। তাহলে কি লাড্ডু খাওয়া ছেড়ে দেবো? চলো, এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তোমাদের টাইম কেন দিচ্ছি, কারণ তোমরা যাতে নিজেরা একটু এটাকে বিচার করতে পারো বা এটাকে পারফর্ম করে দেখাতে পারো। ঠিক আছে, সাময়িক সময়ের জন্য আমি তোমাদের জন্য বিরতিটা দিচ্ছি। বিবৃতিতে কী বলছে, একজন বালক আছে, সে বলছে তার লাড্ডু নাকি সবথেকে প্রিয় মিষ্টিদের মধ্যে, অর্থাৎ যত মিষ্টি আছে আমাদের লাড্ডু খেতে সে সবথেকে ভালোবাসে। তো বালকটি অন্য মিষ্টি পছন্দ করে না, কেটে গেল কেটে, কারণ এখানে কোথাও বলা নেই যে লাড্ডু ছাড়া অন্য মিষ্টি সে খেতে পছন্দ করে না, লাড্ডু তার সবথেকে প্রিয়। তার মানে এটা নয় যে তাকে যদি জিলিপি দেওয়া হয় সে খাবে না। নেক্সট হচ্ছে, বালকটির জন্য মিষ্টির মধ্যে কেবলমাত্র লাড্ডু সেখানে ছিল, এমন নাও হতে পারে। সে হয়তো মিষ্টি খেতে খেতে কোনো কথা বলছে, তেমন নাও হতে পারে, হয়তো সে আলোচনা করছে কোনো জিনিস, তখন সে কোনো কথা বলছে, এমনটা হতে পারে। সুতরাং কোনো একটা জায়গায় সে আছে এবং সেখানে কেবলমাত্র লাড্ডুই আছে, তা কিন্তু বলা নেই এখানে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, 13 দাগ, একজন ভাড়াটিয়া তার প্রতিবেশীকে বলল, বর্তমানে এমনকি উঁচু তলাতেও মশার উপদ্রব যথেষ্ট বেশি, এটা আমার ঘুমকে নষ্ট করছে। ঠিক আছে, দেখো এমন কি শব্দটা রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট শব্দ, দেখতে পাবে এই শব্দটা সিদ্ধান্তের ক্ষেত্রে কাজে লাগছে। ঠিক আছে, বলছে ভাড়াটিয়া মশাকে নিয়ে বিরক্ত, ডেফিনেটলি মশার উপদ্রব বেশি বলছে, ঘুমকে নষ্ট করে বলছে, তো এটা তো কারেক্ট বটেই। নেক্সট বলছে সাধারণত উঁচু তলাতে মশা কম পাওয়া যায়, এটাও কারেক্ট। কেন এটা কারেক্ট, এই এমন কি শব্দটার জন্য কারেক্ট। এমনকি উঁচু তলাতেও মশার উপদ্রব যথেষ্ট বেশি, এটা মানে করে দিচ্ছে সাধারণত উঁচু তলাতে মশা হয় না। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে এমনকি উঁচু তলাতেও কী হয়, মশা কিন্তু বেশি হচ্ছে, সেই জন্য এটাও কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, এই এমন কি দিয়ে, ইভেন এমন কি দিয়েও কিন্তু আমরা এই দ্বিতীয় সিদ্ধান্তটাকে কারেক্ট বলতে পারি। ওকে, চলো পরের প্রশ্ন। একটি বহুজাতিক সংস্থার সিইও, দেখতে পাচ্ছি এটা কিন্তু আরআরবি কনস্টেবলে পড়েছে, আর এই পরীক্ষাটা কিন্তু এনএসসি আইটি নিয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, এই জন্য এই প্যাটার্নটা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা, প্যাটার্ন একই, প্যাটার্ন কিছু আলাদা তেমন কিছু নেই। একটি বহুজাতিক সংস্থার সিইও বললেন, পরবর্তী মাস থেকে গর্ভবতী মহিলা এবং 5 বছরের কম বয়স্ক শিশুর মায়েরা অফিসের কাজের সময় ছাড় পাবেন। অর্থাৎ অফিসের কাজের সময়ে তারা একটু ছাড় পাবেন, কারা, পরবর্তী মাস থেকে, অর্থাৎ নেক্সট মাস থেকে যারা প্রেগনেন্ট মহিলা আছেন, গর্ভবতী মহিলা আছেন, এবং যারা 5 বছর বয়সের কম বয়স্ক শিশুদের মা হয়েছেন তারা, অর্থাৎ যাদের শিশুদের বয়স 5 বছরের কম। এবার সিদ্ধান্ত কি বলছে দেখো, মায়েদের শৈশবের প্রাথমিক বছরগুলোতে অল্পবয়স্ক শিশুদের সাথে কাটানো প্রয়োজন। তো এই কারণেই তো সময়ে ছাড় পাওয়ার কথা বলছে। ঠিক আছে, অফিসের কাজের ছাড় পাবেন, এটা কেন বলছে এবং কেন এই দুই গ্রুপের মহিলাদের কথা বিশেষ করে বলা হচ্ছে। একজন হচ্ছেন গর্ভবতী মহিলা, আর একজন হচ্ছেন 5 বছরের কম বয়স্ক শিশুর মা, এই দুই ধরনের মহিলাদের কথা এখানে বলা হচ্ছে। তার মানে ডেফিনেটলি শৈশবের প্রাথমিক বছরগুলোতে অল্পবয়স্ক শিশুদের সাথে কাটানোর প্রয়োজন হয়, তো এটা তো কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসছে। নেক্সট হচ্ছে, বহুজাতিক সংস্থাটি তাদের অফিসে কর্মরত সকল মহিলাদের কাজের বিষয়, মানে কাজের চাপ এবং দায়িত্বের ব্যাপারে যত্নবান। দেখো এখানে বলেছে সকল মহিলাদের, এইটা কিন্তু কারেক্ট নয়, এখানে নির্দিষ্ট একটা গ্রুপের কথা বলা হচ্ছে,
নির্দিষ্ট একটা গ্রুপের কথা বলা হচ্ছে, সকল মহিলাদের কথা এখানে বলা হচ্ছে না। সেই জন্য প্রথমটা কারেক্ট, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের বিবৃতি সিদ্ধান্ত, এটা তোমাদের আরআরবি গ্রুপ বিতে পড়েছে 12-10-2018 শিফট 3-তে। দর্শনীয় স্থানগুলোর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা উচিত। দর্শনীয় স্থানগুলোর জন্য মানে ট্যুরিস্ট যে প্লেসগুলো আছে বা ট্যুরিজম যেগুলোতে বিখ্যাত, অর্থাৎ যে স্থানে ট্যুরিজম বেশি দেখা যায়, সেই জায়গাগুলোতে কি করা হচ্ছে, সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা উচিত। বিশেষ সুরক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত বলছে আতঙ্কবাদীরা সব সময় এমন জায়গা পছন্দ করেন যেখানে বেশি ধ্বংস ঘটানো যায়। ঠিক আছে, তো এখানে তোমাদের এই যে ব্যাপারটা, এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। এবার তোমরা বলবে স্যার এখানে সব সময় লেখা আছে, অর্থাৎ একটা ডিটারমিন্ড এখানে ব্যবহার করা হচ্ছে, একটা মানে স্ট্রং এখানে ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সব সময়। এমন নয় যে আতঙ্কবাদীরা বেশিরভাগ সময় বলা নেই, সব সময় বলা রয়েছে। এখানে কি এটা অ্যান্সার হতে পারে? দেখো, মনে রাখবে যে দর্শনীয় স্থানগুলো হচ্ছে ভিড়ে ভর্তি জায়গা হয়, এবং দর্শনীয় স্থানগুলোতে প্রচুর এমন স্থাপত্য বা ভাস্কর্য থাকে যেগুলোতে আঘাত হানলে হয়তো ওই দেশের সংস্কৃতি বা ওই দেশের মানুষের মনে একটা প্রভাব বিস্তার করতে পারে, সংস্কৃতির ওপর একটা প্রভাব বিস্তার করতে পারে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দোজ হু আর টেরোরিস্ট, তারা এমন জায়গা চুজ করেন যেখানে ডিস্ট্রাকশানটা বেশি হতে পারে, এবং সেসব ক্ষেত্রে দর্শনীয় স্থানগুলো উপযুক্ত জায়গা তাদের মধ্যে। সেই জন্য এটা কারেক্ট হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে স্যার এখানে তো অন্য কারণেও সুরক্ষা ব্যবস্থার কথা বলা হতে পারে। দেখো, দর্শনীয় স্থানগুলোতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা তখনই করা হয় যখন সেখানে কোনো কিছু মানে আতঙ্কবাদী, টেরোরিস্ট বা বোম্বিং বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অসামাজিক কাজকর্মের উপদ্রব বেশি থাকে বা উপদ্রব হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা বলতে পারি এটা আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা বেরোতে পারে, এই জায়গা থেকে এই সিদ্ধান্তটা আমরা বের করতে পারি। যদি না করতে পারতাম তাহলে বলতাম যে না। নেক্সট হচ্ছে আতঙ্কবাদী কার্যকলাপ থামানো সম্ভব নয়। দেখো, আতঙ্কবাদী কার্যকলাপ থামানো সম্ভব নয় কি নয় সেটা নিয়ে কিন্তু এখানে কিছু বলা হচ্ছে না। ঠিক আছে, বিশেষ সুরক্ষা ব্যবস্থার আয়োজন তো এই কারণেই করা হচ্ছে যাতে থামানো যেতে পারে, সো এটা তো আমাদের ইনকারেক্ট হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো পরের প্রশ্ন। এটা আরপিএফ এসআইতে পড়েছে, তো এটাও কিন্তু তোমাদের এনএসসি আইটির করা প্রশ্ন। এটা 2019 সালের শিফট 1-এর প্রশ্ন, 11/1/2019, খুব মানে রিসেন্ট প্রশ্ন। এটা বলা হচ্ছে বিবৃতিতে, খেলোয়াড়দের সাথে কথা বলার সময় কোচ বললেন এই ক্লাবে উচ্চ শ্রেণীর মেধাযুক্ত খেলোয়াড়দের কোনো অভাব নেই। অর্থাৎ একটা নির্দিষ্ট ফুটবল ক্লাবের কথা বলা হচ্ছে বা ক্রিকেট বা এনি ক্লাবের কথা বলা হচ্ছে, সেই ক্লাবে কিছু সংখ্যক খেলোয়াড় আছেন, কারণ খেলোয়াড়দের নিয়ে এই ক্লাব, এবং বলা হচ্ছে সেই ক্লাবে যারা খেলোয়াড় আছেন তারা বেশিরভাগ উচ্চ মেধা সম্পন্ন, কারণ বলছে উচ্চ মেধা সম্পন্ন বা উচ্চ মেধাযুক্ত খেলোয়াড়দের কোনো অভাব নেই। ঠিক আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে এখানে উচ্চ মেধাযুক্ত খেলোয়াড় আছে। সিদ্ধান্ত বলছে খেলোয়াড়দের মেধাকে বিচার করার ক্ষমতা কোচের আছে, নইলে উনি এই কথাটা কেন বলবেন? ঠিক আছে, উনি বিচার করতে পারছেন, ওই জন্যই বলছেন যে এই খেলোয়াড়দের মেধা কম নাকি বেশি সেটা উনি বিচার করতে পারছেন বলে এই কথাটা বলছেন, সুতরাং এটা তো কারেক্ট হচ্ছে। নেক্সট বলছে যে কোচ স্বীকার করছেন যে খেলোয়াড়দের মধ্যে মেধা আছে। হ্যাঁ, সেই জন্যই তো উনি কথাটা বলছেন, তো এটাও আমাদের কারেক্ট। দুটোই দেখো ডাইরেক্ট কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা ডিরেক্টলি এটাকে বলতে পারি, এবং রেলও দুটোকেই কারেক্ট করেছে। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন, এটা তোমার গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, 16-10-2018 শিফট 1-এর প্রশ্ন। একটি ফিল্মের প্রমোশনের সময় ফিল্মের প্রযোজনা টিম সংবাদদাতাদের সামনে ফিল্মের মূল বিষয়গুলি তুলে ধরেন। কোনো একটা ফিল্ম ধরো যখন প্রমোশন করানো হচ্ছে, অর্থাৎ বাণিজ্যিক উপায়ে সেটা আরও বেশি ব্যবসা করবে, জনগণ দেখতে আসবে, পাবলিক দেখতে আসবে, এবং টিকিট আরও বেশি বিক্রি হবে, এজন্য একেই বলা হয় ফিল্মের প্রমোশন। ঠিক আছে, ফিল্মের প্রমোশনের মধ্যে এই কথাগুলো ঢুকে যায়। তো ফিল্মের প্রযোজনাকারী টিম মানে ফিল্ম প্রোডাকশান যারা করেছে সেই সমস্ত টিমের যারা সদস্যরা আছেন বা যিনি হেড আছেন তিনি কী করেন বা তারা কী করেন, সংবাদদাতা মানে মিডিয়া যে গ্রুপ থাকে তাদের সামনে ফিল্মের বিষয়গুলোকে, ইন্টারেস্টিং যে পয়েন্টগুলো সেগুলোকে দারুণ করে তুলে ধরেন। ঠিক আছে, তো সেটাই এখানে বলতে বলা হয়েছে। এর থেকে বিবৃতি কী আসতে পারে? তারা চান যে ফিল্মের প্রচারটা বাড়ুক, জনগণের কাছে সেটা যাক, এবং ফিল্মটা সফল হোক, এবং ফিল্ম তখনই সফল হবে যখন জনগণ সেটা টিকিট কেটে দেখতে আসবে। ঠিক আছে, এবং সেখান থেকে প্রোডাকশানের আয় হবে, ইনকাম হবে, একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, সো ডেফিনেটলি দ্বিতীয়টা কারেক্ট, যে প্রযোজনা টিম ফিল্মটাকে একটি সফলতা রূপদান করতে চায়, ডেফিনেটলি এটা কারেক্ট। সেই জন্য সবথেকে বড় মিডিয়া হচ্ছে সংবাদ মাধ্যম, বর্তমানে তো সোশ্যাল মিডিয়াও আছে। ঠিক আছে, যদিও সোশ্যাল মিডিয়ার কথা বলেনি, আমি এখানে বলবো না। সংবাদ মাধ্যম একটা বড় মিডিয়াম, যার মাধ্যমে প্রোডাকশান টিম কী করে, ফিল্মের ঠিকঠাক ভালো ভালো রূপগুলোকে তুলে ধরে, ইন্টারেস্টিং পয়েন্টগুলোকে তুলে ধরে।
এবার এইটা নিয়ে দেখো পরের মানে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা তুলে ধরা হয়েছে, প্রযোজনা টিম এটা জানতে আগ্রহী থাকে যে সংবাদদাতারা ফিল্মটিকে নিয়ে কী বলেন এবং সেই জন্য তারা সঠিক আইডিয়া বার করেন। সেই জন্যই তো তারা মূল বিষয়গুলো তুলে ধরছেন। মূল বিষয়গুলো কেন তুলে ধরছেন? যাতে মূল বিষয়গুলো তুলে ধরলে সংবাদদাতাদের মনে একটা প্রভাব পড়ে এবং তারা সেটা নিয়ে সমালোচনা করেন। সমালোচনায় কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই হয়। পজিটিভ বলাকেও সমালোচনা বলা হয়। সমালোচনা মানে হচ্ছে গুণাবলী বিশ্লেষণ করা, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে, তো দুটোই আমাদের এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নাইট্রোজেন একটি গ্যাস, এই চেম্বারে একটি গ্যাস আছে। এবার সিদ্ধান্ত বলছে এই চেম্বারে নাইট্রোজেন গ্যাস আছে। দেখো নাইট্রোজেন একটা গ্যাস ডেফিনেটলি, এই চেম্বারে একটি গ্যাস আছে, সেই গ্যাসটা নাইট্রোজেন নাও হতে পারে। এবার দেখো এখানে পয়েন্টগুলো বলেছে, দেখো সিদ্ধান্ত সম্পূর্ণ অসত্য। দেখো সম্পূর্ণ অসত্য নাও হতে পারে, ঠিক আছে? সম্পূর্ণ অসত্য নয়, কিন্তু ডেফিনেটলি ইনকারেক্ট নয়, কারণ ওই গ্যাসটা নাইট্রোজেন গ্যাসও হতে পারে আবার নাও হতে পারে। যদি হয় তাহলে এই বিবৃতি কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু কারেক্ট হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ অসত্য এটা বলা যায় না। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত সত্য মিথ্যা দুটোই হতে পারে, এটাই তোমাদের অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? দেখো সিদ্ধান্ত সত্য বা মিথ্যা দুটোই হতে পারে, তার কারণ ওই চেম্বারে যে গ্যাসটা আছে সেটা একটা গ্যাস ডেফিনেটলি, তার মানে সেটা নাইট্রোজেন গ্যাসও হতে পারে, অন্য কোনো গ্যাসও হতে পারে। যদি সেটা নাইট্রোজেন গ্যাস হয় তাহলে সিদ্ধান্ত কারেক্ট হয়ে যাচ্ছে, আর যদি সেটা নাইট্রোজেন গ্যাস না হয় তাহলে সিদ্ধান্ত ইনকারেক্ট হচ্ছে। মানে সত্য মিথ্যা দুটোই হতে পারে, সম্পূর্ণ সত্য নাও হতে পারে, সত্য হতেও পারে এমনটা নয়, মিথ্যাও হতে পারে। সেই জন্য আমরা অপশান 2কে এখানে কারেক্ট বলবো, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কাশ্মীর হলো পৃথিবীর স্বর্গ, বিবৃতি। দেখো কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হচ্ছে। এবার তোমরা যদি এই ব্যাপারটার ভেতরের মিনিংটাকে না পরিষ্কার রাখতে পারো তাহলে তোমরা এর সিদ্ধান্ত বার করতে পারবে না। ভেতরের মিনিংটাকে ক্লিয়ার থাকতে হবে। ভেতরের মিনিং কী বলছে? যে কাশ্মীর হলো পৃথিবীর স্বর্গ, তার মানে হচ্ছে কাশ্মীরের যে জায়গা, কাশ্মীরের যে দৃশ্য বা বলতে পারো প্রাকৃতিক যে সৌন্দর্য, সেগুলো খুবই ভালো। তো কাশ্মীর হলো সব থেকে সুন্দর জায়গা, ঠিক আছে? এটা কারেক্ট হতে পারে। নেক্সট বলছে যে কাশ্মীরের মানুষরা হলো সব থেকে ভালো মানুষ, এটা কিন্তু ইনকারেক্ট। কারণ এখানে কাশ্মীর হলো পৃথিবীর স্বর্গ, তার মানে বলতে বলা হচ্ছে যে কাশ্মীর হলো সব থেকে সুন্দর জায়গা, সেই জন্য পৃথিবীর স্বর্গের সঙ্গে একে তুলনা করা হচ্ছে। ওকে, তো এটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে। মানুষরা ওখানে সুন্দর কিনা, মানে মানসিকভাবে তারা সুন্দর কিনা, মানুষের মানবিক বা মানসিক সৌন্দর্য কি আমরা ভালো অর্থে ইউজ করি, ঠিক আছে? তো মানুষের মন ওখানকার ভালো কিনা, মানুষগুলো ভালো কিনা, সেটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। সেই জন্য প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষ আলাদা হয়, সেই জন্য এইটা কারেক্ট হচ্ছে, এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। যে সমস্ত ছাত্ররা পরীক্ষায় পাশ করেছে তারা বলছে পরীক্ষায় প্রশ্নপত্র ছিল বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। দেখো এরা পরীক্ষায় পাশই করেছে এটা বলা আছে কিন্তু, এবং বলা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র ছিল বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। দেখো প্রশ্নপত্র যখনই কেউ কঠিন বলে এবং বলে যে সেটা টাইম টেকিং, মানে বেশ টাইম কনজিউম করছে সেই প্রশ্নটাকে সলভ করতে, তার মানে তারা এটা আশা রাখে যে তাদের রেজাল্ট হয়তো নাম্বার কম হতে পারে, ঠিক আছে? তোমরা যখনই কোনো পরীক্ষা দাও এবং এসে বলো স্যার প্রশ্নপত্র ভীষণ টাফ ছিল এবং প্রচণ্ড সময় লেগেছে সেই প্রশ্নগুলোকে সলভ করতে, তার মানে তোমরা এটা বলো যে তোমাদের রেজাল্টে যে নাম্বার আসবে সেটা কমই আশা করছো তোমরা। তোমরা অনেকে বলো স্যার কাট অফ তাহলে তো কমে যাবে এত টাফ প্রশ্ন যখন হয়েছে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা ইন্ডিকেশান দিই, অর্থাৎ এটা আমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট বলছে পরীক্ষায় অনেক প্রশ্ন ছিল যেগুলো সিলেবাস বহির্ভূত, এটা কারেক্ট নয়, কারণ কঠিন প্রশ্ন সিলেবাসের ভেতর থেকেও করা যেতে পারে, ঠিক আছে? সেই জন্য এটা কারেক্ট নয়। সিলেবাস বহির্ভূত প্রশ্ন কঠিনই হয়, সেটাতে কোনো দ্বিমত নেই। যেটা পড়ে যাচ্ছে না সেটা তোমার কাছে কঠিন লাগবে, কিন্তু সিলেবাসের ভেতরেও, অর্থাৎ যা সিলেবাস আছে তার ভেতর থেকেও এমন টাফ টাফ প্রশ্ন করা যায় যেটা টাফ এবং টাইম টেকিং হতে পারে, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু ডাইরেক্টলি কারেক্ট নয়। ওকে, এইটা আমাদের কারেক্ট, সেই জন্য আমরা 1 নম্বরটাকে অ্যান্সার করতে পারি, অর্থাৎ সিদ্ধান্ত 1, প্রথম সিদ্ধান্তটাই সঠিক। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সোমা অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে দেশ রাগ গেয়েছিল। দেশ একটি রাগ, রাগ হচ্ছে গানের বিভিন্ন সুর এবং যে তাল আছে বা লয় আছে তার মিশ্রণে তৈরি হয় একটি বিশেষ টাইপের রাগ, ঠিক আছে? তো বলা হচ্ছে যে সোমা অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে দেশ রাগ গেয়েছিল, এটা গেয়েছিল হবে মানে গান করেছিল, গিয়েছিল এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিও। সোমা অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে দেশ রাগ গেয়েছিল, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সোমার যে গানটা ছিল সেটা সকলের কাছে কিন্তু হৃদয়গ্রাহী হয়েছিল, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। এবার সিদ্ধান্ত কী আসছে? সোমা অত্যন্ত ভালো একজন গায়িকা। দেখো এটা কিন্তু ইনকারেক্ট, কারণ সে এই রাগটা সে হৃদয়গ্রাহীভাবে গেয়েছে, তার মানে সে সব কিছুকেই যে ভালো করে গায় তা নাও হতে পারে, সেই জন্য এটা ডাইরেক্টলি কারেক্ট নয়। নেক্সট হচ্ছে দেশ রাগকে সবসময় অত্যন্ত হৃদয়গ্রাহীভাবেই গাওয়া হয়। দেখো এখানে সব সময় বলেছে, সেই জন্য এটা কেটে যাচ্ছে, কারণ সব সময় হৃদয়গ্রাহীভাবে গাওয়া নাও হতে পারে। হয়তো দেখা গেল অন্য একজন গাইলো এবং সে অতটা হৃদয়গ্রাহীভাবে গাইতে পারলো না,
যেটা সোমা পেরেছে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে সোমার গান হৃদয়গ্রাহী হয়েছে, কিন্তু তার মানে এটা নয় সোমা অত্যন্ত ভালো একজন গায়িকা। দ্বিতীয় কথা, দেশরাগকে সবসময় অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে গাওয়া নাও হতে পারে, এক্ষেত্রে হয়তো গাওয়া হয়েছে, হয়তো অন্য সময় সেটা ততটা হৃদয়গ্রাহী হয় না। ওকে, গাওয়া হয়তো হয়, কিন্তু সেটা হয়তো অতটা ভালো হয় না, মানুষের হৃদয়স্পর্শী অতটা ভালো হয় না। সেটা দুটোই এখানে কিন্তু কেটে যাচ্ছে। কারণগুলো, লজিকগুলো বুঝবে। ঠিক আছে, কোনো একটা মনে রাখবে, বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিবৃতির জন্য এই সিদ্ধান্ত কারেক্ট এই লজিকে, কিন্তু সেম লজিকটা তুমি যখন অন্য কোনো বিবৃতি বা সিদ্ধান্তের ক্ষেত্রে লাগাতে যাচ্ছ, তখন সেই ফরম্যাটে দেখা গেল ওটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এটা হতে পারে। অর্থাৎ বিবৃতি সিদ্ধান্ত খুবই কনফিউজিং একটা চ্যাপ্টার, এবং কনফিউজিংও বটে, শুধু তাই নয়, যারা পড়ান তাদের মধ্যেও অনেক সময় মতভেদ থাকে, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যা লজিক একজন প্রকাশ করছেন, সেম লজিকটা আরেকজন প্রকাশ করছেন না, অন্য একটা লজিকে হয়তো দুটোই কারেক্ট হয়ে যাচ্ছে, এনার কাছে হয়তো একটা কারেক্ট হচ্ছে, এমনটা আকছাদ দেখা গেছে। ঠিক আছে, এবং রেলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখন আমরা পড়াই বা রেল যখন অ্যান্সার করে, দুটোর মধ্যে অমিল অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে, এটা আকছার হয়, এবং ওই জন্য বিবৃতি সিদ্ধান্তকে তুমি শিওর শর্ট কারেক্ট না হয়ে করতে যাবে না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, এবার যদি 5-6টা দিয়ে দেয় তখন তো আর কিছু করার থাকে না, অতগুলো তো ছেড়ে আসতে পারা যায় না। চেষ্টা করবে যতটা সম্ভব লজিক্যালি ভাবার এবং লজিক্যালি করার। ঠিক আছে, এছাড়া আর কিছু করার নেই। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন 23 দাগ বলেছে, সরকার চ্যান্সেলর হিসেবে আমলাদের নিয়োগ করে উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলির ক্ষতি করছে। তার মানে আমলাদের নিয়োগ উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলিতে ক্ষতি করছে যদি তারা চ্যান্সেলর হিসেবে নিয়োগ হয়। অর্থাৎ সরকার কি করছে, আমলাদের চ্যান্সেলর হিসেবে নিয়োগ করছে। চ্যান্সেলর বলতে কি বোঝায়, যারা বিশ্ববিদ্যালয়গুলির হেডে থাকেন। ঠিক আছে, তাদেরকে বলা হয় চ্যান্সেলর। ঠিক আছে, তো এই চ্যান্সেলর বা বিশ্ববিদ্যালয়গুলির প্রধান হিসাবে যদি আমরা আমলাদের নিয়োগ করি, মানে সরকার যদি নিয়োগ করে, তাহলে ক্ষতি সাধন হচ্ছে, এইটা বিবৃতিতে বলা আছে। তার মানে চ্যান্সেলর হিসেবে এমন কাউকে নিয়োগ করা দরকার যার দক্ষতা এবং অভিজ্ঞতা আগে থেকে বিচার করা আছে। তো সেটাই দেখো বলছে এখানে, যে সরকারের উচিত চ্যান্সেলর নিয়োগ করার সময় তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে বিচার করা। কারণ দেখো, আমলাদের নিয়োগ যখন বিশ্ববিদ্যালয়গুলি ক্ষতি করছে, তার মানে সরকার সেইভাবে কিন্তু বিচার বিবেচনা না করেই কিন্তু আমলাদের নিয়োগ করছে। আর এখানে যদি বলছে ক্ষতি সাধন করছে, তার মানে ক্ষতি সাধিত হচ্ছে। ঠিক আছে, সুতরাং চ্যান্সেলর নিয়োগের সময় কিন্তু তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে বিচার করা প্রয়োজন। নেক্সট পরেরটা, ওই জন্য এটা কারেক্ট হয়ে যাচ্ছে। পরেরটা হচ্ছে, চ্যান্সেলর এমন ব্যক্তি হওয়া উচিত যিনি শিক্ষা জগতের একজন দক্ষ মানুষ এবং বিশ্ববিদ্যালয়গুলির উন্নতিতে সচেতন থাকবেন। দেখো, যেহেতু আমলাদের নিয়োগ উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলির ক্ষতি সাধন করছে, অর্থাৎ যিনি চ্যান্সেলর হিসেবে নিয়োগ হবেন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির উন্নতিতে হেল্প করবেন, এটা কিন্তু এর মধ্যেই আছে। ভালো করে বুঝবে কথাটা। এখানে বলছে সরকার চ্যান্সেলর হিসেবে আমলাদের নিয়োগ করে উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলির ক্ষতি সাধন করছে। তার মানে কি, এমন ব্যক্তিকে যদি নিয়োগ করা হয় চ্যান্সেলর হিসেবে, যিনি কিনা বিশ্ববিদ্যালয়গুলির উচ্চ মানের প্রতি টেক কেয়ার করেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ চ্যান্সেলর এমন ব্যক্তিই হতে হবে যিনি শিক্ষা জগতের একজন দক্ষ মানুষ হবেন এবং যিনি বিশ্ববিদ্যালয়গুলির উন্নতিতে সচেতন থাকবেন। এই জন্য এটা কারেক্ট হচ্ছে। যদিও আমি একটা কথা বলি, খুব যদি স্টিফ অ্যান্ড টাফ লজিকে চলো, তাহলে এই কথাটা অতটা ভ্যালিড নয়, এই যে শিক্ষা জগতের একজন দক্ষ মানুষ। তবু রেল কি করে, এই ধরনের যদি তোমাদের বিবৃতি দেয়, তখন কিন্তু এই দু ধরনের বিবৃতি মানে সিদ্ধান্তকে দিচ্ছে এবং কারেক্ট করে দিচ্ছে। এরকম আরেকটা বিবৃতি সিদ্ধান্ত রেলে পড়েছিল ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট নিয়ে। সেখানে ওরকম বলা ছিল যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে অমুক ব্যক্তিকে নিয়োগ করলে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ক্ষতি হচ্ছে, এবং তার এগেনস্টে যে সিদ্ধান্ত ছিল সেটাও প্রায় সেম টাইপের সিদ্ধান্ত ছিল, এবং সেখানেও আমি দেখেছিলাম যে দুটোকেই কারেক্ট করা হয়েছে। যদিও সেখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে এইটা, যেটা কিনা আবার বিবৃতি থেকে প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, আমরা দেখো তোমাদের প্রথমেই বলেছি যে বিবৃতি 2 টাইপের বা 3 টাইপের হতে পারে, মেনলি 2 টাইপের। একটা হচ্ছে ডিরেক্ট নেওয়া যায় এখান থেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে এখানে ঘুরিয়ে দেওয়া থাকে, অর্থাৎ বিবৃতির মধ্যে ঘুরিয়ে সেটা ভেতরে ঢোকানো থাকে, সেটা তোমাকে বাইরে বার করে আনতে হয়। তো এই যে দ্বিতীয় যে সিদ্ধান্ত, এটা কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া আছে, তোমাকে সেটা খুব ভালো করে টেক কেয়ার করে বা বুঝে সেটাকে বাইরে আনতে হবে। ওকে, এই জন্য কিন্তু 2 নম্বর বিবৃতিটা সঠিক হচ্ছে। রেল যদি দেয় তাহলে এই ধরনের বিবৃতির ক্ষেত্রে দুটোকেই কারেক্ট করবে, কারণ এই ধরনের বিবৃতি কিন্তু রেল দিয়েছে আগে 2-3 বার। এলপিতেও পড়েছে এই ধরনের বিবৃতি, মনে রাখবে। একটা ডিপার্টমেন্টের কথা দিয়ে দেয়, দিয়ে বলে তার প্রধান হিসাবে নিয়োগ করলে ক্ষতি হচ্ছে, তার এগেনস্টে দুটো সিদ্ধান্ত দিয়ে দেয়। ঠিক আছে, তো এরকম ধরনেরই থাকে, প্রায় সেম টাইপের। সো এই প্যাটার্নটা একটু মনে রাখো। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 24 দাগ পরের প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা ইউথের বইতে তোমাদের বিবৃতি সিদ্ধান্তের মধ্যে ইনক্লুড করা ছিল, এবং এটা 30/10/2018-তে শিফট 2-তে পড়েছে, ঠিকই কথা। কিন্তু যখন আমি অ্যাকচুয়াল প্রশ্ন দেখলাম, এটা অ্যাকচুয়ালি বিবৃতি সিদ্ধান্ত ছিল না, এটা অ্যাকচুয়ালি ছিল বিবৃতি এবং অ্যাকশন। ঠিক আছে, তো যেহেতু এতক্ষণ ধরে তোমাদের বিবৃতি সিদ্ধান্ত করিয়ে আসছি,
এটা কিন্তু বিবৃতি এবং অ্যাকশনের মধ্যে পড়ছে। কেন পড়ছে তোমাদের সেটা বলে দিই, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। ওই জন্য এটা নিয়ে রেখেছি, আমি বাদ দেইনি। বিবৃতির ক্ষেত্রে বলছে যে বিভিন্ন রাজ্যের অনেক কলেজে অত্যাধিক পরিমাণে পরীক্ষায় চিটিংয়ের ঘটনা সামনে এসেছে, যা উচ্চশিক্ষায় ছাত্রদের নিম্নমানকে প্রকাশ করে। দেখো, স্টুডেন্টরা যখন ভালো করে পড়াশুনো করে না, অথচ শিওরে পরীক্ষা থাকে, তখন অনেকাংশেই আমরা দেখেছি স্টুডেন্টরা কী করে, চিটিংয়ের সহায়তা নেয়, এবং সেটা তাদের পক্ষে হানিকারকও হয়। সাময়িকভাবে তারা হয়তো পাশ করে যায়, কিন্তু পরবর্তীকালে সেটা মারাত্মকভাবে তাদের যে কেরিয়ারে ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়ায়, ঠিক আছে, ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। যদিও সেটা বলা নেই, আমি জাস্ট বিবৃতিটাকে তোমাদের একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। তো এখানে কি বলছে, এখানে বলছে বিভিন্ন রাজ্যের অনেক কলেজে, অর্থাৎ কোনো একটা রাজ্যের কথা বলা হয়নি। এই পয়েন্টগুলোকে খেয়াল করতে হয়। এই পয়েন্টটা দিয়ে যদি নিচে কোনো একটা রাজ্যের কথা বলতো, তাহলে কিন্তু সেখানে সিদ্ধান্ত সরাসরি ভুল হয়ে যেত, রং হয়ে যেত। কেন? কারণ বিভিন্ন রাজ্যের কথা বলেছে, কোনো একটা রাজ্যের কথা বলেনি, ঠিক আছে। হতে পারে ওই রাজ্যটা ওই বিভিন্ন রাজ্যের মধ্যে নেই হয়তো, ঠিক আছে, সেই জন্য কোনো একটা রাজ্যের কথা বললে কিন্তু ওটা রং হয়ে যেত। নেক্সট হচ্ছে বিভিন্ন রাজ্যের অনেক কলেজে, অর্থাৎ কোনো একটা কলেজের কথা বলা হচ্ছে না, অত্যাধিক পরিমাণে, মারাত্মক পরিমাণে পরীক্ষায় চিটিং হচ্ছে। অর্থাৎ কলেজে কিন্তু অনেক বিভাগ থাকে, কলেজে একটা ফিনান্স ডিপার্টমেন্টও থাকে, ঠিক আছে, অডিট ডিপার্টমেন্টও থাকে, কারণ কলেজে অনেক খরচ হয়, সেই খরচ করার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট দেখে, আর সেটা ঠিকঠাক হয়েছে কিনা, সেই খরচটা যা আয় তাই অনুযায়ী ব্যয় হয়েছে কিনা, ঠিক আছে, বা সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা সেটা দেখার জন্য অডিট ডিপার্টমেন্ট থাকে। এছাড়াও থাকে কলেজের মেন যেটা কাজ, শিক্ষা দেওয়া, তার জন্য একটা শিক্ষক ডিপার্টমেন্ট থাকে, ছাত্র ইউনিয়ন থাকে, অনেক কিছু থাকে। তো এখানে কিন্তু অন্য কোনো জায়গায় চিটিংয়ের কথা বলছে না, পরীক্ষায় চিটিংয়ের কথা বলছে। তো এই পয়েন্টগুলোকেও মাথা রাখতে হবে। সামনে এসেছে, অর্থাৎ সেটা প্রকাশিত, এবং সেটা কিসে এফেক্ট করছে, ছাত্রদের শিক্ষায় যে মান তাতে এফেক্ট করছে, এবং সেই মানটাকে যে সেটা যে কম সেটাকে প্রকাশ করে দিচ্ছে, ঠিক আছে। বিবৃতিটাকে ভালো করে তোমাকে বুঝতে হবে। এবার সিদ্ধান্ত কি বলছে দেখো, আমি আগেও বললাম এটা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নয়, এটা কার্যধারা, অর্থাৎ অ্যাকশান। অর্থাৎ এই বিবৃতি অনুযায়ী কী কী স্টেপ নেওয়া যেতে পারে। ওকে, এটা কিন্তু বিবৃতি সিদ্ধান্তের প্রশ্নই নয়, আমি বারবার বলছি, ওখানে দেওয়া ছিল ভেতরে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। বলছে যে সরকারের উচিত এই কলেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দেখো, এইখানে গভর্নমেন্ট কী করবে তা নিয়ে কিছু বলা নেই। যেহেতু বলা নেই, এবং আদৌ দেখা গেল গভর্নমেন্ট হয়তো কিছু করলোই না, গভর্নমেন্ট কলেজগুলোকে ডিরেকশন দিল যে আপনাদের কলেজ আপনারা দেখুন। আরেকটা জিনিস, এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজের কথা বলা হয়নি, হতেই পারে এগুলো বেসরকারি কলেজ, আর বেসরকারি কলেজের ক্ষেত্রে আমরা জানি বেসরকারি যে অথরিটি তাদের প্রভাব বেশি থাকে। সুতরাং সরকারের উচিত কলেজগুলোর প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া কি নেওয়া নয়, সেটা আমাদের অ্যাকশান হলেও ভুল হতো, সিদ্ধান্ত হলেও ভুল হবে। তো দুটো ক্ষেত্রেই কেটে যাবে। এক তো এখানে সিদ্ধান্ত অনুযায়ী এটা খাটবেই না, টোটালি কেটে যাবে। যদি এটা অ্যাকশান বলতো, বিবৃতি এবং কার্যধারা বলতো, অর্থাৎ এর ওপর বেস করে আমি কোনটাকে বেছে নেবো, এর প্রতিকারে কি করা যেতে পারে, তাহলে সেটা হলেও কিন্তু এটা কেটে যেত, কারণ এখানে সরকারি কলেজ যে তার কথা বলা হয়নি। আর দ্বিতীয় কথা, গভর্নমেন্ট অনেক সময়, যেহেতু কলেজগুলো সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, অনেকাংশে বলতে পারো একটু অটোনোমাস হয়। সরকার সবসময় কলেজের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে না, ঠিক আছে, এটা নর্মাল নিয়ম। সেই জন্য কলেজগুলো কিন্তু ব্যবস্থা নেয় অনেক সময়। নেক্সট বলছে দেখো, কলেজগুলোর উচিত উচ্চতর কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানানো এবং সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া। এটাও কিন্তু বিবৃতি সিদ্ধান্ত হলে কেটে যাবে, কারণ কলেজগুলোর কি করা উচিত সেটা নিয়ে কিন্তু এখানে কিছু বলা নেই, ঠিক আছে, ওই জন্য এটা কেটে গেল। এবার যদি কার্যধারা হতো, তাহলে কিন্তু এই 2 নম্বরটা কারেক্ট হতো। ভালো করে বুঝবে, বিবৃতি এবং কার্যধারা যদি হতো, তাহলে এই 2 নম্বরটা কারেক্ট হবে। কারণ কলেজগুলো কি করবে, কলেজে ইন্টারনাল ম্যাটার, তো কলেজগুলো কি করবে, এই ডিসিশন কিন্তু কলেজের হয়। কলেজ কর্তৃপক্ষ কী করতে পারে, ব্যাপারটা তার বোর্ড অফ মেম্বার্সকে জানাতে পারে, বা হয়তো বোর্ড অফ মেম্বাররা পরবর্তীকালে সরকারকে জানাতে পারে যে আমরা পারছি না, আপনারা দেখুন, একটু ব্যবস্থা করুন, বা আমাদের কিছু ভিজিলেন্ট ক্যামেরা বসানোর দরকার, বা ইত্যাদি ইত্যাদি, সার্ভেলেন্সের জন্য ক্যামেরা বসানোর দরকার, সেই জন্য আমাদের খরচ আছে, তো আপনারা একটু হেল্প করুন। গভর্নমেন্টকে অনেক সময় জানায় কলেজ, ঠিক আছে। তো এটা হতে পারে। তো দ্বিতীয়টা কার্যধারা হলে কারেক্ট হতো, কিন্তু যেহেতু বিবৃতি সিদ্ধান্তের রূপে আমি দিয়েছি, সো দুটোই এখানে ইনকারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে বুঝবে কিন্তু, এই প্রত্যেকটা যা পয়েন্ট বলছি সেগুলো বোঝা জরুরি, জাস্ট অ্যান্সার করে দিয়ে এখানে চলে যাওয়া যায় না। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা আরপিএফ এসআইতে পড়েছে। আর আরেকটা জিনিস আমি এখানেও বলে দিই, এটা কিন্তু তোমাদের বিবৃতি এবং যুক্তি, ঠিক আছে, এটা কোনোভাবেই বিবৃতি এবং সিদ্ধান্তের মধ্যে পড়বে না। এবং এটাও তোমাদের ওই বইতে, ইউথের বুকসে কম্পাইল করার সময় কী হয়েছে, বিবৃতি এবং সিদ্ধান্তের মধ্যে ভুলভাবে কোনোভাবে ঢুকে গেছে, ঠিক আছে, মিস্টেকে হয় সবসময়, যে অত বড় একটা বই তৈরি করতে গেলে অনেক সময় মিস্টেক হয়ে যায় ছোটোখাটো, ঠিক আছে। চলো, তো আগেরটাও একটু মিস্টেক ছিল, ওটা বিবৃতি এবং তোমাদের অ্যাকশানের মধ্যে ঢুকবে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশনের মধ্যে, এটা বিবৃতি অ্যান্ড আর্গুমেন্ট, অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টের মধ্যে ঢুকে যাবে। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট কি মনে রাখবে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল লাইফের উদাহরণ মেনে চলে, টোটালি রিয়েল লাইফকে ফলো করে। যেখানে বিবৃতি অ্যান্ড সিদ্ধান্ত, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন কিন্তু সবসময় রিয়েল লাইফকে ফলো করে না। যা বিবৃতিতে দেওয়া আছে তাই ডিরেক্টলি অনেক সময় ফলো হয়,
ঠিক আছে। তো এটাকে আমি বিবৃতি এবং যুক্তি হিসেবে করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আগের প্রশ্নগুলো সব তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন ছিল, কিছু কিছু প্রশ্ন যদিও আরপিএফ এর করেছি আমি মাঝখানে। তো তুমি দেখো এই যে তোমাদের করাচ্ছি, তোমরা বলো লেভেলে কি পরিবর্তন আসছে? কিছুই পরিবর্তন আসছে না। আগেরটা বেশ টাফ ছিল, যে চ্যান্সেলর বা তোমাদের একটু আগে যে চিটিংয়ের ব্যাপারটা করালাম, ওই বিবৃতি সিদ্ধান্তগুলো দেখো যথেষ্ট টাফ ছিল, ওগুলো রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, আর এটা তোমাদের আরপিএফ এসআইতে পড়েছে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ লেভেলে খুব একটা এদিক ওদিক হচ্ছে না, লেভেলের মতো আছে, মানে রেলওয়ে চাইলে কিন্তু কঠিন প্রশ্ন করতে পারে। ওকে, সুতরাং তোমরা যে এই যে এজেন্সি চেঞ্জ হচ্ছে, এনএসসি আইটি, এটা তো এনএসসি আইটি করিয়েছিল, তো এজেন্সি চেঞ্জ হচ্ছে বলে তোমাদের মাথায় যে একটা ব্যাপক ওরিজ রয়েছে, যে দুশ্চিন্তা রয়েছে যে স্যার কী হবে, কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে, অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না, কোশ্চেন প্যাটার্ন তেমন হারে চেঞ্জ হয় না। ওকে, সুতরাং এইটা দেখে তোমরা বেটার বুঝতে পারছো। সুতরাং যা করেছো সেটাকে আরেকবার রিভিশন দাও, এখন রিভিশনেরই সময়। তো দেখো বিবৃতি বলছে, শিশুদের খাদ্যাভ্যাস তৈরি করতে তাদের খাদ্য তালিকায় কি জাঙ্ক ফুড একটি ভালো অপশান? জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, মানে এটা জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি ভালো অপশান, তুমি যুক্তি দাও। যদি তুমি হ্যাঁ বলো তাহলে তার এগেনস্টে একটা লজিক দিতে হবে, যদি তুমি না বলো তার এগেনস্টে একটা লজিক দিতে হবে, এবং দুটো লজিকই তোমাদের রিয়েল লাইফ মেনে চলবে। যে যুক্তিটা রিয়েল লাইফ মেনে চলবে না, ঠিক আছে, বাস্তববাদী হবে না, সেটা কমজোরি যুক্তি হবে এবং সেটা কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যুক্তির ক্ষেত্রে বলছে হ্যাঁ, খাদ্যাভ্যাস তৈরি করতে শিশুরা যা চায় তাই দেওয়াই উচিত। দেখো খাদ্যাভ্যাস তৈরি করতে তুমি যদি শিশুদের এমন কিছু দাও, ধরো একজন শিশু সে প্রত্যেকদিন চানাচুর খেতে চায় সন্ধ্যাবেলা হলে, তাকে যদি প্রত্যেকদিন তুমি চানাচুর দাও, তাহলে তুমি দেখতে পাবে এক সপ্তাহ পরে তার পেট ব্যথা করতে আরম্ভ করবে। অর্থাৎ সে যা চায় তাই দেওয়াটাই কিন্তু যুক্তিগ্রাহ্য কখনোই হতে পারে না। সুতরাং এটা সম্পূর্ণ কেটে গেল। ঠিক আছে, এটা টোটালি অকওয়ার্ড লজিক। নেক্সট হচ্ছে না। তো এর বিরুদ্ধে যিনি না বলছেন তিনি একটা লজিক দিচ্ছেন। তিনি কি বলছেন? হ্যাঁ যিনি বলছেন তার লজিক কেটে বেরিয়ে গেছে। না যিনি বলছেন তিনি কি বলছেন? জাঙ্ক ফুড খেলে মেদবহুলতা মানে ওবিসিটি, অর্থাৎ দ্রুত, তোমরা দেখবে অনেক বাচ্চা কাচ্চা থাকে যারা বেশ মোটা হয়, মানে ছোটোবেলাতেই ততটা মোটা হওয়া উচিত নয়। ঠিক আছে, তো সেটা হয়ে যায় কারণ তারা ওই ধরনের খাবার খায়, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, তৈলাক্ত খাবার খাওয়া, পিৎজা খাওয়া ইত্যাদি জিনিস, যেগুলো কিনা ফাস্ট ফুড বলি, জাঙ্ক ফুড বলি, সেগুলো খেলে এটা হয়। হার্টের ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। আচ্ছা, এছাড়াও কি বলছে? পুষ্টিকর খাদ্য খাওয়ার অভ্যাসও কিন্তু শিশুদের গড়ে ওঠা প্রয়োজনীয়। অর্থাৎ পুষ্টিকর খাদ্য কিন্তু শিশুদের খাওয়ানো উচিত। তো যিনি না বলছেন তার যুক্তিটা আমরা দেখতে পাচ্ছি অনেক অংশে সঠিক। কারণ দেখো বেশি পরিমাণ জাঙ্ক ফুড খেলে এই রোগ হতে পারে। ঠিক আছে, সুতরাং তাদের খাদ্যাভ্যাস তৈরি করার জন্য আমরা এমন কিছু দিলাম যেটা তাদের পরবর্তীকালে ক্ষতি করলো, সেটা হওয়া উচিত নয়। আর উপরন্তু তিনি এটাও বলছেন যে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর অভ্যাস করা উচিত। ঠিক আছে, তো পুষ্টিকর খাদ্য সবসময় যে স্বাদে ভালো লাগে তাও নয়, আবার এমন খাদ্যও আছে যেগুলো পুষ্টিকর ও স্বাদেও ভালো, তো তেমন খাবার চুজ করা উচিত। সুতরাং না বাচক যুক্তি অনেক বেশি স্ট্রং এখানে, সেই জন্য হ্যাঁটা কেটে গেল, নাটা থেকে গেল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন 26 দাগ। সব পশু পাখিদের মধ্যে পেঙ্গুইন হলো সব থেকে বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ পেঙ্গুইন হচ্ছে সব থেকে ফ্রেন্ডলি। এখন দেখো এখানে বলে দিয়েছে সব থেকে ফ্রেন্ডলি, মানে মোস্ট ফ্রেন্ডলি বলে দিয়েছে, তার মানে পেঙ্গুইন সব থেকে ফ্রেন্ডলি, এটা আমরা ধরে নেব। এবং পশু পাখিদের মধ্যে বলেছে, শুধু পাখিদের মধ্যে বলেনি। এখানে বলছে অন্য কোনো পশু পাখি বন্ধুত্বপূর্ণ নয়। দেখো এটা প্রথমে কেটে গেল, কারণ এখানে বলেনি যে অন্য কোনো পশু পাখি বন্ধুত্বপূর্ণ নয়, এখানে বলেছে অন্য পশু পাখি যতটা বন্ধুত্বপূর্ণ পেঙ্গুইন তার থেকেও বেশি বন্ধুত্বপূর্ণ। ওই জন্য এখানে কম্পেয়ার করা হয়েছে। ধরো এখানে একটা জন্তু আছে আর এখানে আর একটা জন্তু আছে। ঠিক আছে, ধরো এখানে ক্যাট আছে, সাপোজ, ধরো টেক ইট ফর এক্সাম্পল, আর এখানে ধরো পেঙ্গুইন আছে, পি ফর পেঙ্গুইন। তো ক্যাট আর পেঙ্গুইনের মধ্যে পেঙ্গুইন বেশি বন্ধুত্বপূর্ণ। ক্যাট যে কম বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ আদৌ কিনা সেটা নিয়ে কিছু বলা নেই। যেহেতু ক্যাটের সম্পর্কে কিছু এখানে বলা নেই, সেই জন্য অন্য কোনো পশু পাখি বন্ধুত্বপূর্ণ নয় নেগেটিভ কিছু বললে আমরা কেটে দেবো। মনে রাখবে বিবৃতি যখন তোমাদের পজিটিভ হয় তখন নর্মালি নেগেটিভ কেটে যায়, 100% ক্ষেত্রে নয়। কিন্তু বিবৃতি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে মনে রাখবে আমরা বলে দিতে পারি না এই লজিকটা 100% ক্ষেত্রে খাটবে, তবে নর্মালি এটা হয় বিবৃতিতে যদি নেগেটিভ কিছু না বলা থাকে, সিদ্ধান্তে নেগেটিভ কিছু বললে সেটা নর্মালি কেটে যায়। এটা 60-40 চান্স থাকে যে কেটে যাওয়ার। ঠিক আছে, তো এটা আমাদের কেটে গেল। নেক্সট বলছে মানুষ পেঙ্গুইনকে খুব পছন্দ করে। ঠিক আছে, দেখো এখানে মানুষের সঙ্গে পেঙ্গুইনের সম্পর্ক কিন্তু বলা হয়নি। এই যে কথাটা বলা হয়েছে, হতে পারে এখানে পেঙ্গুইনের সঙ্গে পেঙ্গুইনের সম্পর্ককে বলা হয়েছে, অর্থাৎ পেঙ্গুইন হয়তো নিজেদের মধ্যে খুব ফ্রেন্ডলি বিহেভ করে। ঠিক আছে, তোমরা দেখবে যে কিছু কিছু জীবজগতের গোষ্ঠী আছে যারা নিজেদের মধ্যেই কাছাকাছি গেলে তারা একটা দায়রা বা একটা অঞ্চল তৈরি করে রাখে। যারা অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারি দেখো তারা হয়তো জানো। ফলে তাদের মধ্যে ওই একই প্রজাতির কেউ ঢুকলে তারা খেপে যায়। ঠিক আছে, তো এটা পাখিদের ক্ষেত্রেও খুব হয়। তো এখানে বলছে যে মানুষের সঙ্গে যে পেঙ্গুইনের সম্পর্ক তা কিন্তু এখানে বলা হচ্ছে না।
হতে পারে মানুষের সঙ্গে পেঙ্গুইনের সম্পর্ককে বলা হচ্ছে, আবার হতে পারে অন্য কিছুর সঙ্গে পেঙ্গুইনের সম্পর্ককে বলা হচ্ছে। ঠিক আছে, সুতরাং মানুষ যে পেঙ্গুইনকে পছন্দ করে কি করে না সেটা নিয়ে এখানে কিছু কিন্তু বলা নেই। যেহেতু বলা নেই সেহেতু এটা কেটে গেল। আর একটা লজিক এর এগেন্সে দেওয়া যেতে পারে, দেখা গেল পেঙ্গুইন বন্ধুত্বপূর্ণ, মানুষ বন্ধুত্বপূর্ণ নয়। কারণ আমি তোমাদের বলেছি বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবসময় বাস্তবকে নিয়ে চলি না। ঠিক আছে, এখানে যা বলা আছে তার উপর বেস করে বাস্তবকে বিচার করতে হয়। মানে এখানে যতটুকু বলা আছে সেটাই হচ্ছে আমাদের এরিয়া বা পরিসর, সেইটুকুর মধ্যে আমরা বাস্তবকে বিচার করব। এখানে কিন্তু মানুষের কথা বলা নেই, ফলে মানুষের সঙ্গে সম্পর্ক এই লাইন দ্বারা প্রকাশিত হচ্ছে না, সুতরাং দুটোই কিন্তু কেটে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো লজিক কিন্তু, এবং খুব ভালো কিন্তু বিবৃতি সিদ্ধান্ত। দেখো এটা কিন্তু 17/9/2018 পড়েছে, শিফট 3-তে পড়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, তোমাদের 28 দাগ বলেছে, বর্তমানে আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ চিন্তার কারণগুলোর মধ্যে একটা হলো আবর্জনা ব্যবস্থাপনা। কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জনসংখ্যা এবং আবর্জনা বৃদ্ধির যে প্রসিডিওর সেটা একে অপরের সমানুপাতিক। জনসংখ্যাও যদি বৃদ্ধি পায় তাহলে আবর্জনাও কিন্তু বৃদ্ধি পাবে, এই বিবৃতি অনুযায়ী এটা প্রকাশ পাচ্ছে। আর একটা কথা বলছে, এখানে দুটো পয়েন্ট আছে এখানে, এক তো এইটা, দ্বিতীয় পয়েন্ট কি সেটা হচ্ছে যে এই যে আবর্জনা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের দেশে আবর্জনা ব্যবস্থাপনা ঠিকঠাক নেই, নেই বলেই তো সেটা চিন্তার কারণ। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাইরেক্ট, ভালো করে বুঝবে, এখানে কিন্তু ডাইরেক্ট নেগেটিভ বিবৃতি দেওয়া নেই, অথচ বিবৃতির যে টোন বা ট্রেন্ড সেটা কিন্তু তোমাদের নেগেটিভ। যেহেতু আমাদের দেশে আবর্জনা ব্যবস্থাপনা খুব একটা ভালো নয়, ঠিক আছে, সেই কারণেই কিন্তু সেটা চিন্তার কারণ, অর্থাৎ নেগেটিভিটি এই বিবৃতির মধ্যে কিন্তু আছে। এবার নিচে সিদ্ধান্তে এসো, বলছে পচনশীল নয় এমন আবর্জনা আমাদের পরিবেশের ক্ষতি করে এবং বিভিন্ন রোগ ছড়ায়। তুমি দেখতে পাচ্ছ আবর্জনা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। আবর্জনা বলতে কি বোঝো বুঝতেই পারছো। আমরা বাজার থেকে 5টা ডিম কিনলাম এবং প্যাকেটে করে সেটাকে নিয়ে এলাম, পলিথিন প্যাকেটে। তো ডিমটাকে আমরা ব্যবহার করলাম, পলিথিনটাকে ছুঁড়ে ফেলে দিলাম, তার মানে ওইটা আমাদের আবর্জনা হয়ে গেল। এরকম আমরা আকছাড় করি, ঠিক আছে, আকছাড় করি আমরা, কারণ সব কিছু আমাদের মোটামুটি এখনও প্লাস্টিকেই পাওয়া যায়, 90%, 99% জিনিস আমরা প্লাস্টিকেই আনি। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসগুলো যে আমরা করছি যদি সেটা হার্ড প্লাস্টিক হয় তাহলে সেটা ব্যাপক হারে ক্ষতিকারক, এবং সেটা যদি বায়োডিগ্রেডেবল না হয়, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল হয়, যেটা এখানে বলেছে পচনশীল। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার এখানে তো কোনো মানে এক প্রকারের আবর্জনার কথা বলেনি, এখানে সকল আবর্জনার কথা বলছে, এবং সকল আবর্জনার মধ্যে কিন্তু এই পচনশীল নয় এমন আবর্জনাও ঢুকে যায়, ফলে এটা আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার পরিবেশের ক্ষতির কথা এখানে কোথায় লেখা আছে? দেখো এই আবর্জনা ব্যবস্থাপনা, এই আবর্জনা ব্যবস্থাপনার মধ্যেই পরিবেশের ক্ষতি কথাটা লেখা আছে, বা পরিবেশ কথাটা লেখা আছে। আবর্জনা ব্যবস্থাপনার অর্থই হচ্ছে পরিবেশ এবং মানুষের জীবন গড়ার জন্য যে ব্যবস্থাপনা করা হয় আবর্জনাকে কি রাখতে, কন্ট্রোলে রাখতে। ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয়। অর্থাৎ আবর্জনা যেখানে সেখানে না ফেলা, আবর্জনাকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা, আবর্জনাকে এমন একটা জিনিসে পরিবর্তিত করে দেওয়া যেটা পড়তে গেলে আমাদের কাজে লাগে, যাকে রিসাইকেল বলা হয়। এই শব্দগুলো সব ব্যবস্থাপনার কথাটার মধ্যে, ওয়েস্ট ম্যানেজমেন্ট শব্দটার মধ্যে ঢুকে আছে। সুতরাং পরিবেশ কথাটা ওখান থেকে আমরা টেনে আনতে পারি। মানে এই বিবৃতিটা হচ্ছে এমন একটা বিবৃতি যেটা অনেক কিছু ইনডাইরেক্টলি বলছে, ডাইরেক্ট কম কিছু বলছে, ইনডাইরেক্টলি অনেক বেশি কিছু বলছে, এইখানকার মধ্যেই কথাটা আছে। ঠিক আছে, এবং বিভিন্ন রোগ ছড়ায়, ডেফিনেটলি পরিবেশের ক্ষতি হলে রোগ এমনিই হবে। পরিবেশের যদি তুমি ক্ষতি করো, আজকে দেখতে পাচ্ছ যে মানুষের জীবনে কত রোগ, কত ব্যাধি, যেগুলো ছিলই না। ঠিক আছে, এই যে 3-4 বছর ধরে আমরা রোগ জীবাণুতে ভুগছি, তো এটা এই কারণেই হচ্ছে কারণ পরিবেশের অবনমন হয়েছে, পরিবেশের মানের অবনমন হয়েছে। ঠিক আছে, আর এটার আরেকটা কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, আমাদের লাইফস্টাইল, এগুলো সবই কারণ। সুতরাং এই প্রত্যেকটা কথা এর মধ্যে ঢুকে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু কারেক্ট। এবার দেখো এই লাইনটা ভুল কখন হতো, যদি বলতো এই লাইনটা ভুল কখন হতো সেটাও তোমাদের বুঝতে হবে। এই লাইনটা ভুল তখন হতো যদি বলতো যে পচনশীল নয় কেবলমাত্র এমন আবর্জনা আমাদের পরিবেশের ক্ষতি করে এবং বিভিন্ন রোগ ছড়ায়। ভালো করে বুঝবে, এখানে বলেছে পচনশীল নয় এমন আবর্জনা, আমি কেবলমাত্র কথাটা যদি জুড়ে দিই তাহলে এই লাইনটা ভুল হয়ে যেত, কারণ তখন একটাই জিনিসকে কেবলমাত্র ফোকাস করা হচ্ছে। কিন্তু এখানে এই যে বিবৃতিতে কিন্তু একটাই জিনিসকে ফোকাস করে বলা হয়নি, নর্মাল সব ধরনের আবর্জনার কথা নেওয়া হয়েছে। তার মধ্যে যেহেতু পচনশীল নয় এমন আবর্জনাও ঢুকে যায়, সেই জন্য আমরা এটাকে বলতে পারি আর পরিবেশের কথাটা এর মধ্যে ঢুকে যাচ্ছে বলে এটাকে আমরা কারেক্ট করছি। কিন্তু যদি বলতো কেবলমাত্র পচনশীল নয় এমন আবর্জনা তাহলে রং হয়ে যেত, কারণ এখানে কিন্তু শুধুমাত্র পচনশীল নয় এমন আবর্জনার কথা বলা হয়নি। অর্থাৎ যেটা সব কিছুকে নিয়ে আছে সেটাকে যদি তুমি একটাকে ডেফিনিট করে দাও তাহলে সেটা ইনকারেক্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি বলি দেশ এবং জাতি নিয়ে, এরকম একটা কথা বললাম, নিয়ে আমরা আমাদের কিছু ভাবা উচিত। আর আমরা যদি বলি যে আমাদের
ওবিসি গোষ্ঠীকে নিয়ে ভাবা উচিত। তাহলে দুটো কথা আলাদা হয়ে যাচ্ছে, কারণ দেশ আর জাতির মধ্যে তো শুধু ওবিসিটাই নেই, দেশ আর জাতির মধ্যে নর্মাল জেনারেলরা আছে, এসসি এসটি ওবিসি সবাই আছে, ঠিক আছে। সুতরাং সবাইকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে, আর সিদ্ধান্তে যদি সেখান থেকে কোনো একটা পয়েন্টকেই কেবলমাত্র হাইলাইট করা হয়, তখন সেই সিদ্ধান্ত কিন্তু কেটে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তো আমরা তাহলে কি বলতে পারি, এটা আমাদের কারেক্ট হচ্ছে, এই কারণে এটা কারেক্ট হয়ে যাচ্ছে, ওটা হলে ভুল হয়ে যেত। নেক্সট বলছে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লোকজন বা ছাত্রদের বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত করলে তা সাহায্যকারী হবে এক্ষেত্রে। এটা আমাদের কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ এখানে কিভাবে নিরাময় করা যায় তা নিয়ে এখানে কিছু বলছে না। এখানে বলছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক মতো না চলার কারণে সেটা কজ অফ ওরিজ হচ্ছে, সেটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর বলছে পপুলেশন যত ইনক্রিজ করবে তত তার সঙ্গে আবর্জনার পরিমাণ বাড়ছে বলে সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, চিন্তার কারণ আর কি। সুতরাং সেটা নিয়ে আমাদের এখানে কিছু হাইলাইট যেহেতু করা নেই, দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে, সেই জন্য এটা আমাদের কেটে যাচ্ছে। প্রথমটা আমাদের রাইট হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, কৌশিককে শ্যামল বলল, কি বলছে? কল্যাণের পারফরমেন্স বেশ ভালো এবং সে পাশ করেছে। এটা গ্রুপ বিতে পড়া প্রশ্ন। তো আগেরটা তোমাদের যেটা করালাম ওটা দেখতে পাচ্ছি একটু টাফ ছিল, ওটা কিন্তু রেলওয়ে গ্রুপ বিতে পড়েছে। সুতরাং আমি বারবার বলবো, তোমাদের যে লেভেলের দিকে তোমরা চিন্তা করছো, লেভেলের চিন্তা করার কোনো কারণ নেই। লেভেল টাফ আসলে টাফ দিতে পারে, সহজ আসলে সহজ দিতে পারে। যেমন এটা দেখো একটু ইজি। কৌশিককে শ্যামল বলছে কল্যাণের পারফরমেন্স বেশ ভালো এবং সেই জন্য সে পাশ করেছে, এবং সে পাশ করেছে। দেখো, ভালো পারফরমেন্স করার জন্য সে পাশ করেছে, অর্থাৎ পারফরমেন্স ভালো সে, এবং সে পাশ করেছে। সিদ্ধান্তে বলছে কল্যাণ ছাড়া আর কেউ ভালো পারফরমেন্স দেখায়নি। এটা কিন্তু কেটে গেল, কারণ এখানে কল্যাণের কথা বলা হয়েছে, কিন্তু কল্যাণ ছাড়া বাকিরা কি করেছে তার কথা বলা হয়নি, সেই জন্য এটা কেটে গেল, ঠিক আছে। নেক্সট বলছে পারফরমেন্স কাউকে পাশের দিকে নিয়ে যায়। এটাও কেটে গেল। কেন কেটে গেল? কারণ তুমি দেখো, পারফরমেন্স সেটা ভালো বা খারাপ তার উপর পাশের ব্যাপারটা নির্ভর করে, ঠিক আছে। ওখানে প্রমোশন কথাটা ছিল, পারফরমেন্স লিডস টু প্রমোশন এই কথাটা ছিল, ওটা কিন্তু ওখানে কারেক্ট করা আছে, কিন্তু আমার লজিক অনুযায়ী এটা কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? ভালো করে যুক্তিটা শুনবে, কারণ পারফরমেন্স ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যদি তুমি খারাপ পারফরমেন্স করো, সেটা কি তোমাকে পাশ করাবে? ধরো পরীক্ষার কথাই ধরো, এখানে হয়তো নাচের কথা হতে পারে, মানে নৃত্য বা সঙ্গীত ইত্যাদি অনেক অন্যান্য ফিল্ডের কথাও হতে পারে, ঠিক আছে। সেখানে পারফরমেন্সের কথাও হতে পারে। আমি যদি তোমাদের নর্মাল একটা এক্সাম্পল দিই, পরীক্ষায় তুমি খারাপ পারফরমেন্স করলে তোমাকে কি পরীক্ষায় পাশ করে দেওয়া হবে? হবে না। এখানে পারফরমেন্স বলা আছে, ভালো না খারাপ সেটা বলা নেই, সুতরাং দুটোই এখানে কিন্তু কেটে গেল। ক্লিয়ার হলো? লজিক বুঝলে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভীষণ ভালো প্রশ্ন, 17/9/2018 শিফট 3-তে পড়া প্রশ্ন। যিনি দেখছেন তার চোখের ওপর সৌন্দর্যের সংজ্ঞা নির্ভর করে। অর্থাৎ সাপোজ ধরো এখানে একজন মানুষ আছে, সে হচ্ছে এ, এখানে একজন মানুষ আছে, সে হচ্ছে বি। এ বিকে দেখছে, হতে পারে সিও বিকে দেখছে, হতে পারে সিও বিকে দেখছে। দেখা গেল এ বলল বিকে দেখতে সুন্দর, আর সি বলল বিকে দেখতে বাজে। তার মানে দেখো, বি একজনের জন্য দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, বি কিন্তু সি এর জন্য দেখতে খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ বি কেমন দেখতে সেটা যে দেখছে তার চোখের ওপর নির্ভর করে। এখানে বলছি কিছু কিছু মানুষকে দেখতে সুন্দর, এটা কেটে গেল। কিছু কিছু মানুষকে দেখতে সুন্দর নয়, এটাও কেটে গেল। কারণ ভালো করে বুঝবে, তোমাদের মনে হতে পারে সে এটা তো বাস্তবে সত্যি। দেখো, এটা বাস্তবে অবশ্যই সত্যি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বিবৃতিতে কি বলছে সেইটুকুর মধ্যে আমাদের বাস্তবটাকে বিচার করার লিমিটেশন থাকে। বাস্তবকে আমরা অবশ্যই বিচার করব, কিন্তু বিবৃতিতে যা বলছে তার উপর বেস করে করব। বিবৃতিতে যা বলা আছে তার বাইরে যদি সিদ্ধান্ত বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেটা সিদ্ধান্তের বিপরীত, বিবৃতির বিপরীত হবে, এবং সেটা কিন্তু কেটে যাবে। এখানে বলছে কিছু কিছু মানুষকে দেখতে সুন্দর। এবার এই যে কিছু কিছু মানুষ, ধরো সাপোজ এই কিছু কিছু মানুষের মধ্যে XYZ আছে, এই XYZ তিনটে মানুষ এই কিছু কিছু মানুষের মধ্যে আছে, তাদেরকে তুমি দেখতে সুন্দর বলছো, তুমি বলছো। এবার দেখা গেল আর একজন এলো, সে বললো না, এই XYZকে দেখতে সুন্দর নয়। তো এই কিছু কিছু মানুষ তো তার জন্য অন্য আরেকজনের জন্য দেখতে সুন্দর নয় হয়ে গেল। অর্থাৎ যে দেখছে তার উপর নির্ভর করছে সেই মানুষগুলো দেখতে সুন্দর কি সুন্দর নয়। ভালো করে বুঝবে যা বলছি, বুঝতে পারছো কিনা বলো। এই যে কিছু কিছু শব্দটা রয়েছে, সাপোজ ধরো এর মধ্যে এক্স পড়ছে, ওয়াই পড়ছে, আর জেড পড়ছে, সাপোজ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। এবার এই XYZকে তুমি বলছো দেখতে ভালো, আর আমি ওদেরকে দেখে বলছি না, ওদেরকে দেখতে ভালো নয়। তার মানে তোমার কাছে যারা দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, সেই কিছু কিছু মানুষের গোষ্ঠীরা আমার কাছে দেখতে খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার চোখে তারা খারাপ লাগছে না, মানে খারাপ লাগছে, তোমার চোখে তারা ভালো লাগছে। তার মানে ভালো করে বুঝবে এই যে লজিকটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু কেটে যাচ্ছে। কারণ এই মানুষগুলো একজনের কাছে দেখতে সুন্দর, অপরজনের কাছে দেখতে সুন্দর নয়, তো তারা আদপে কেমন সেটা কে বলবে? সুতরাং ডেফিনিট করে কিছু বলা যাবে না। নেক্সট বলা হয়েছে কিছু কিছু মানুষকে দেখতে সুন্দর নয়, সেম লজিক এখানেও খাটছে। যাদেরকে আমরা দেখতে সুন্দর নয় বলছি, হয়তো অন্য একজন তাদেরকে দেখে বললো দেখতে সুন্দর, ফলে এই লজিকটাও খাটছে না।
সুতরাং এই দুটোই কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের সিদ্ধান্তগুলো তোমাদের সব থেকে বেশি গোলায়। যদি কেউ না বুঝতে পারো, আরেকবার রিওয়াইন্ড করে ভিডিওটাকে দেখো, একটু পিছনে এসে আরেকবার দেখো, দেখবে বুঝতে পারবে কি বলেছি আমি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, বিবৃতি এবং সিদ্ধান্ত। দূরের ঢাকের আওয়াজ সুন্দর, রিমোট ড্রামস আর প্লিজেন্ট। দেখো এইটাই এক্স্যাক্টলি আমাদের প্রশ্ন ছিল, এটা অ্যাকচুয়ালি ইংলিশ প্রশ্ন থেকে তোলা। রিমোট ড্রামস আর প্লিজেন্ট, এটার মানে হচ্ছে বাংলায় যদি এর কংক্রিট মিনিং করো, স্ট্যান্ড বাই মিনিং করো, তাহলে দাঁড়াচ্ছে দূরের ঢাকের আওয়াজ সুন্দর। এবার এটার মানে কি বোঝাচ্ছে? কাছের ঢাক কি মানে সুন্দর নয়? কাছের ঢাকের আওয়াজ কি সুন্দর নয়? তা কিন্তু নয়। এটার একটা অন্তর্নিহিত মিনিং আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাদ প্রবচন। ঠিক আছে, প্রবাদ প্রবচন। এই প্রবাদ প্রবচনগুলো একটু সাবধানে করবে। প্রবাদ প্রবচনগুলো খুব ডেঞ্জারাস হয় বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে। তোমরা যদি আমাকে বলো স্যার প্রবাদ প্রবচন নিয়ে তুলে একটু করান, তাহলে আমি চেষ্টা করব আলাদা করে ফ্রেম করে দেবার, মানে যেগুলো রেলওয়েতে পড়েনি এবারে পড়তে পারে হয়তো। ঠিক আছে, তো দেখো এই প্রবাদ প্রবচনের ক্ষেত্রে মনে রাখবে এর ভেতরেই মিনিং থাকে, এর বাইরের মিনিংটাকে নেওয়াই হয় না। সবসময় মনে রাখবে প্রবাদ প্রবচনের ক্ষেত্রে ওর ভেতরে যা মিনিং আছে তাই নেওয়া হয়। অর্থাৎ যদি সিদ্ধান্ত এরম থাকতো যে কাছের ঢাকের আওয়াজ ভালো নয়, আমরা কিন্তু সরাসরি কেটে দিতাম, কারণ এইটা থেকে ওটা বেরোয় না, কারণ এটা প্রবাদ প্রবচন, ইডিয়ামস। ইডিয়ামসের ভেতরে মিনিং থাকে। ঠিক আছে, বুঝে কাজ করবে কিন্তু। ওকে, তো চলো, সিদ্ধান্ত বলছে মানুষ তার জীবনে কখনো সন্তুষ্ট নয়, এটা কারেক্ট, এটাই মিনিংয়ের। দূরের ঢাকের আওয়াজ সুন্দর মানে হচ্ছে কাছে যে ঢাকগুলো বাজছে তার আওয়াজ অনেকের ভালো লাগে না, কিন্তু ধরো তুমি একটা মণ্ডপে দাঁড়িয়ে আছো, সেখানে যে ঢাকটা বাজছে তোমার তার আওয়াজ ভালো লাগছে না, কিন্তু দূরের ঢাকের আওয়াজ ভালো লাগছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? মানুষের জীবনে মানুষ যা পায় সেটাকে মানুষ দেখতে পায় না। মানুষ কি করে? সবসময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের কম্পেয়ার করে, আর ভাবে ওর তো একটা ওই আছে, আমার কেন এটা নেই। এবং এই কম্প্যারিজনে কি হয়? মানুষ তার জীবনের অসন্তুষ্টিকে তুলে ধরে এবং নিজে দুঃখী হয়ে পড়ে। তো এটাই কিন্তু এই যে প্রবাদ প্রবচন, তার মিনিং, যে মানুষ তার জীবনে কখনো সন্তুষ্ট হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলছে যে মানুষ তার জীবনে না পাওয়াকে বড় করে দেখে, যেটা এক্ষুনি বললাম। সবসময় মানুষ কম্পেয়ার করে, ওই যে আছে না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক আছে, রবীন্দ্রনাথের যে কবিতা আছে তাতে আমরা এইটা আরও ভালো করে দেখতে পাই, যদি কেউ পড়ে থাকো তো জানো। ঠিক আছে, যে ওপারেই সব সুখ আছে, আমার এপারে কোনো সুখ নেই। অর্থাৎ একজন বলে ওই ব্যক্তি সব থেকে সুখী, আবার ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করো, সে বলবে না না ভাই তুমি তো বেশি সুখী। অর্থাৎ প্রত্যেকের জীবনে সমস্যা আছে, প্রত্যেকের জীবনে সুখ আছে। মানুষ কি করে? নিজের সুখটাকে একদমই দেখতে পায় না, মানুষ অন্যের সুখটার সঙ্গে নিজের সুখের কম্পেয়ার করে, ফলে যা সে পায় সেটাও তার কাছে ছোট হয়, জীবনে সুখী হতে পারে না। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে মানুষ তার নিজের না পাওয়াকে বড় করে দেখে এবং এটা বিচার করে না যে সেও কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারতো। অর্থাৎ সে সারা জীবন কম্পেয়ারই করে যায়, যে ও পেলো আমি পেলাম না, আর এই কম্পেয়ার করতে করতে তারপরে 30 হয়, 40 হয়, 80 হয়, 90 হয়, সে মারা যায়, ফলে তার কিছু পাওয়া না পাওয়াই থেকে যায়। ঠিক আছে, সুতরাং কম্পেয়ার করতে শিখো না। আমি এটা জাস্ট তোমাদের বলছি, এটা বিবৃতি সিদ্ধান্তের অংশ নয়। কম্পেয়ার করো না, যেটা পাচ্ছ সেটাকে আরও বড় করার চেষ্টা করো, দেখবে তোমরাও উন্নতি শিখরে পৌঁছতে পারবে। তো এর মিনিং এটাই হয়, সেই জন্য দুটোই এখানে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পিতা মাতারা ভালো শিক্ষার জন্য বেশি খরচ করতে রাজি। অর্থাৎ পিতা মাতারা ভালো শিক্ষার জন্য বেশি খরচ করতে রাজি। ঠিক আছে, অর্থাৎ কোনো একজন বালক আছে, সাপোজ ধরো, বা নর্মাল আমাদের সমাজে এটা আমরা দেখে থাকি যে শিশুরা যে শিক্ষা পাচ্ছে সেটাকে আরও উন্নতি প্রদানের জন্য পিতামাতারা কিন্তু তাদের খরচটাকেও বাড়াতে রাজি থাকে। এটাই হচ্ছে তোমাদের বিবৃতির একটা এক্সপ্লেনেশন বলতে পারো। সিদ্ধান্ত বলছে পিতামাতারা তাদের সন্তানের জন্য ভালো শিক্ষা প্রদান করতে চায়, ডেফিনেটলি। সেই জন্যই তো তারা বেশি খরচ কম খরচ এসব তাকায় না। ঠিক আছে, মা বাবারা কতটা খরচ হবে তার দিকে কিন্তু তাকায় না। ঠিক আছে, তোমরা হয়তো জানো যে তোমাদের বইয়ের দাম কত হয় এখন, যে কম্পিটিটিভ এক্সামগুলো দাও বা যখন তোমরা 9-10-এ পড়েছো তখনও জানো, কিন্তু যখনই তোমরা চাইতে দেখতে তোমরা কিন্তু পেয়ে যেতে। ঠিক আছে, তো এইটা কিন্তু এখানে একটা বড় কথা, যে পিতামাতারা কিন্তু তাদের সন্তানদের ভালো শিক্ষা প্রদান করতে চায়, এটা এখান থেকে ডিরেক্টলি কিন্তু আসছে। ঠিক আছে, তারা চায় ভালো শিক্ষা প্রদান করতে। এবার দেখো এই লাইনটা ভুল কখন হতো? ভুল হতো যদি বলা হতো পিতামাতারা তাদের সন্তানদের সবসময় ভালো শিক্ষা দেয়, এটা হলে ভুল হতো। ঠিক আছে, মহাভারতে বড় উদাহরণ আছে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের, যে ভালো শিক্ষা কিন্তু তিনি তার সন্তানকে দিতে পারেননি। ঠিক আছে, সবসময় কী করে গেছেন? প্যাম্পার করে গেছেন। দুর্যোধন যা চেয়েছে ধৃতরাষ্ট্র তাই মেনে নিয়েছেন। তো সবসময় মেনে নেওয়াটাকে কিন্তু ভালো শিক্ষা বলে না, অনেক সময় এগেনস্টে যাওয়াটাকে ভালো শিক্ষা বলে। সুতরাং পিতামাতারা সবসময় তাদের সন্তানকে ভালো শিক্ষা প্রদান করতে পারেন, এটা হলে কেটে যেত। এখানে বলেছে পিতামাতারা তাদের সন্তানদের ভালো শিক্ষা প্রদান করতে চান, দে ওয়ান্ট টু প্রোভাইড গুড এডুকেশন। তারা চান কিন্তু সবসময় পারেন না, সেটা অন্য কথা।
আর চান বলেই তারা কিন্তু যা খুশি তাই করতে পারেন সেই ভালো শিক্ষা প্রদানের জন্য, অর্থাৎ বেশি খরচ করতে রাজি থাকেন। তো এটা কিন্তু তোমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট বলছে ভালো শিক্ষার প্রদান কেবলমাত্র বেশি টাকা খরচ করেই সম্ভব, এটা একেবারে কেটে যাচ্ছে, এটা একেবারেই কেটে যাচ্ছে। ঠিক আছে, ইউটিউব থেকে ভালো করে বোঝো, ইউটিউব থেকে তোমরা, অনেকে আছে যারা ইউটিউব থেকেই ভিডিও দেখে ফ্রিতে এবং তারা অনেক অনেক পরীক্ষায় ক্র্যাক করে যাচ্ছে। তো ইউটিউবে তোমাদের ক টাকা দিতে হয়? ঠিক আছে, তো ইউটিউবে যা পাচ্ছ, হ্যাঁ আমি মানছি যে সব জিনিস ঠিক নয় ইউটিউবে, ঠিক আছে, কিন্তু ইউটিউব থেকে যে সিংহভাগ তোমরা পাও, যদি কেউ ভালো করে ইউটিউব ফলো করে থাকো, তাহলে তোমরা কত কিছু ইউটিউব থেকে পাও ভালো, এই যে শিক্ষার ফিল্ডে বলছি, সেগুলো তো জ্ঞান, সেগুলো দিয়ে তো আমরা অনেক কিছু করতে পারি। আমাদের একটা বই কেনারও দরকার পড়ছে না। অনেকে হয়তো এনসিইআরটি আমি পুরো কমপ্লিট করে দিয়েছি, ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে, কিন্তু মঞ্জিত কবি লক্ষ্মী সিংয়ের বই তোমরা কজন কিনেছো বলো? কিন্তু ওই বইটা তো প্রচণ্ড ভালো বই, কেনা উচিত, কিন্তু অনেকেই কেনোনি। ঠিক আছে, তো ব্যাপারটা কি যে হয়তো না কিনেই তোমাদের কিন্তু পুরো কেমিস্ট্রি বা ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমরা ফ্রিতে ভালো শিক্ষা তোমাদেরকে দিতে পেরেছি, বা ইউটিউব থেকে তোমরা ফ্রিতে কিন্তু ভালো শিক্ষা নিতে পারো, সেই অপরচুনিটি আছে, সেই সুযোগ আছে। সুতরাং শুধুমাত্র টাকা খরচ করলেই যে ভালো শিক্ষা পাওয়া যায় তা কিন্তু নয়। ঠিক আছে, সেই জন্য এটা কিন্তু তোমাদের কেটে বেরিয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি। আশা করি বুঝতে পারছো। বিবৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমাদের লজিক মেনে কাজ করতে হবে। এটা হয়তো সম্ভবত 32 দাগ তোমাদের হবে, ঠিক আছে, তোমাদের ঠিক করে নিয়ে এটা হয়তো 32 দাগ হবে। যাই হোক, এটা কিন্তু তোমাদের 22/9/2018-তে শিফট 3-তে পড়েছে। এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন ছিল। আরও বিবৃতি সিদ্ধান্ত তোমাদের করাবো, এর পরের দিন তোমাদের বিবৃতি এবং অ্যাজাম্পশন করাবো, ঠিক আছে, বিবৃতি এবং প্রতর্ক বা অনুমিতি এইগুলো করাবো, এবং তার সঙ্গে সঙ্গে মিক্সড আপ আমরা বিবৃতি সিদ্ধান্ত দেবো, কারণ একই জিনিস যদি আমরা লেভেলে করাই তাহলে একটু বোরিং লাগে। ওকে, তো নেক্সট দিন তোমাদের আবার ক্লাস আসবে। থ্যাংক ইউ।